আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর মতো তোমরা সবার নিজেদের এইচএসসি পরীক্ষাটা শেষ করেছো এবং অ্যাডমিশন প্রিপারেশন নেওয়ার জন্য মানসিকভাবে অন্তত প্রস্তুত আছো। এবং তোমাদের অ্যাডমিশন জার্নির বাংলা দ্বিতীয় পত্রের একদম প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ খালিদ, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে ভাইয়া আমাদের হচ্ছে বি এবং ডি ইউনিট অ্যাডমিশনের জন্য যে বাংলার পার্টটা থাকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র উভয়ই, তার মধ্যে আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র স্টার্ট করছি। একদম প্রথম ক্লাসটাতে আমরা কি পড়বো আমি শুরুতে একটু বলে নিই। বাংলা ভাষার বিভিন্ন রীতি এবং এই রীতিগুলোর যে বিভাজন সেটা নিয়ে আমরা কথা বলবো। তার আগে আসো ভাই, তোমাদের সবাইকে অফিসিয়ালি ওয়েলকাম করছি এই কোর্সের প্রথম ক্লাসে। আমি শুরুতে একটু বলে নিই, তোমরা যারা অ্যাডমিশনে ভালো করতে চাও, দেশের বেস্ট ইউনিভার্সিটিগুলোতে পজিশন চাও, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ বা চট্টগ্রাম, আরও অনেক ভার্সিটি আছে যেগুলো যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ডে আছে স্টিল বাংলাদেশে। তোমাদের সবার জন্য শুরুতেই অনেক অনেক শুভকামনা, যাতে তোমরা তোমাদের পছন্দের ভার্সিটিটাতে সুযোগ পেতে পারো এবং তোমাদের আকাঙ্ক্ষিত সাবজেক্টে ভালো পজিশনের মাধ্যমে। সবার আগে আমি তোমাদেরকে বলি আমাদের এই কোর্সটা আমরা কিভাবে ডিজাইন করেছি। তোমরা জানো যে অ্যাডমিশন জিনিসটা মানে হচ্ছে অত্যন্ত ডিটেইলে পড়তে হবে, একদম জিরো থেকে বেসিক স্টার্ট করে একদম আপ লেভেল পর্যন্ত তোমাকে সব কিছু ক্লিয়ার করাই দেওয়ার দায়িত্ব অন্তত এই বাংলার জন্য আমি নিচ্ছি এবং আমার উপর তুমি অবশ্যই ভরসা রাখো। আমি তোমাকে শুরুতেই বলছি, কারণ তোমার যদি বেসিক ভালো নাও থাকে, আমরা এই কোর্সটা ঠিক এমনভাবেই ডিজাইন করেছি এত ডিটেইল এবং তোমার অ্যাডমিশন প্রিপারেশনটা এত সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়ার জন্য। আশা করি তোমার এর বাইরে আর কোনো কিছুই প্রয়োজন হবে না। অন্তত তুমি ইভেন দেখবা যে তোমার বইয়ে যে জিনিসগুলো আছে সেই রকম ডিটেইল লেভেলে আমরা অত্যন্ত এক্সপ্লেইন করে, খুবই সহজ মেথড ফলো করে এবং স্ট্রাকচার ধরে আমরা গুছিয়ে আমরা আমাদের কোর্সটা ডিজাইন করেছি। তুমি আজকে ক্লাস করার পরে অবশ্যই বুঝতে পারবা যে আমাদের কোর্সটা ঠিক কতটা ভালো। আসলে আমি তো তোমাদের কাছে প্রমোশন করবার কিছু নাই, আসলে আমরা আমাদের টপিকে চলে যাই এবং আমি মাঝে মাঝে তোমাদের অ্যাডমিশন জার্নি নিয়ে একটু একটু করে কথা বলবো। দেখো, শুরুতে ভাষা এবং বাংলা ভাষা এই দুইটা জিনিসের কিছু কিছু কনসেপ্ট আছে। সেই কনসেপ্টগুলা তোমার সুন্দর করে বোঝাটা তোমার বেসিকের জন্য খুবই বেশি জরুরি। সবার আগে আসো আমরা একটা জিনিস দেখি, সেটা কি? সেটা হচ্ছে ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। ভাইয়া এই কথা তুমি জানো, এটা আমি খুব ভালো করেই জানি যে তুমি জানো ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। কিন্তু ভাইয়া ভেজালটা লাগবে যখন তোমাকে এসে বলবে ভাষার মূল উপকরণ কি। তুমি ভাববা ভাইয়া ধ্বনি যে উপাদান ছিল, উপাদান মানেই তো উপকরণ। হ্যাঁ, তুমি টেকনিক্যালি রাইট যে উপাদান কথাটা এবং উপকরণ কথাটা সিমিলার কিন্তু সেম না, এটার মধ্যে একটা স্লাইড তফাৎ আছে, যেটার কারণে ভাষার মূল উপাদান এবং ভাষার মূল উপকরণ এই দুইটা জিনিস আসলে আলাদা। এখন আসলে তুমি কনফিউশনে পড়ে যাবে যে কোনটা উপাদান আর কোনটা উপকরণ আমি মনে রাখবো কিভাবে। এই দেখো, যেটার মধ্যে হচ্ছে দন্তন্য দেখতেছো, এই দন্তন্য দিয়ে তুমি মনে রাখো যে ধ্বনির মধ্যেও দন্তন্য আছে, আর এটার মধ্যে যে মূর্ধন্য আছে এই জিনিসটা কিন্তু দন্তন্য না, তাই এখানে কনফিউজড হবার কোনো কারণ কিন্তু ভাইয়া তোমার নাই। কারণ তাহলে তুমি এখন দেখো এটা কিভাবে মনে রাখবা। এই যে উপকরণ ক, এটার মধ্যেও ক আছে, বাক্য বা মৌলিক শব্দ এগুলোর মধ্যেও ক আছে। এই প্যাটার্নটা কিন্তু তুমি চাইলে ফলো করতে পারো, বা তোমার যদি মনে হয় যে তুমি নিজে কোনো টেকনিক ফলো করবা সেটা কিন্তু তুমি করতে পারো। আসলে একটু টপিকটা একটু দূরে সরায় রাখি, আবার তোমাদের অ্যাডমিশন জার্নি নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে, তুমি যদি ভাইয়া অ্যাডমিশনে ভালো করতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি শুধু মুখস্থ করে, শুধু একদম চোখ বন্ধ করে মুখস্থ করে ফাটাই ফেলে তুমি ভালো করতে পারবে না। তোমাকে প্রচুর টেকনিক ফলো করতে হবে। এই যে আমি তোমাকে এখানে একটা টেকনিক বললাম, খুবই সিলি একটা টেকনিক, তোমার মনে হবে যে ভাইয়া কি পড়াচ্ছে, এরকম একটা কোর্স পারচেস করে আমাকে এই কথা শুনতে হচ্ছে। না ভাইয়া, তুমি হয়তো নিজে জিনিসটা প্রসেস করতে পারো, যে তুমি হয়তো একটা টেকনিক নিজে বানিয়ে নিতে পারো যে হ্যাঁ আমি এইটা দেখে এভাবে মনে রাখবো। আমি জানো জীবনানন্দ দাশ কবে জন্মগ্রহণ করেন এটা কিভাবে মনে রাখছি? আমি মনে রাখছি যে নজরুল যেই সালে জন্মগ্রহণ করছে, জীবনানন্দ দাসও সেই সালে জন্মগ্রহণ করছে। এইটা এরকম নানান ধরনের টেকনিক আছে। আবার এই দুইটা জিনিসকে তুমি কিভাবে মনে রাখতে পারো, তুমি ভাবতে পারো যে নজরুল জীবনে অনেক কষ্ট করছে, আবার জীবনানন্দ দাশ আনন্দ, তার জীবনে আসলে কোনোই আনন্দ ছিল না, তো দুইজনের জীবনটা আসলে সিমিলার, তারা জন্মগ্রহণ করছে না একই সালে। তুমি এভাবেও নিজের মাথার মধ্যে প্রসেস করতে পারো। তাই মাথার মধ্যে তুমি একটা নিজে নিজে কোড তৈরি করো, নিজে নিজে তুমি একটা নিমোনিক বানাও, ছন্দ বানাও। এই জিনিসগুলো ভাই তুমি নিজের জন্য, তোমার জন্য যেটা অ্যাপ্লিকেবল সেটা করো। আরেকটা কি, তোমার সাথে অবশ্যই আমি আছি, যে আমি তোমাকে এরকম সিলি একটা টেকনিক বলেছি, এরকম টেকনিক আমি কোর্স জুড়ে তোমাদেরকে বলতে থাকবো। আমি জানি অনেকে হয়তো বিরক্ত হবা, যেহেতু এটা খুবই সহজ একটা জিনিস, কিন্তু মাঝে মাঝে যখন কঠিন কিছু আসবে তখন কিন্তু তুমি অবশ্যই উপকৃত হবে, সেই গ্যারান্টি তোমাকে দিচ্ছি। আসো, তারপর দেখো এই যে সাউন্ড, ধ্বনি বা শব্দ, এইটার ইংরেজি
পরিভাষা হচ্ছে সাউন্ড। কেন বলছি? কারণ যে বাংলা ব্যাকরণের যতগুলো আলোচ্য বিষয় আছে সবগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। যেহেতু পারিভাষিক শব্দ, অন্যান্য ভাষাগুলোতেও এই যে এখানে যে ধ্বনি দেখতেছো বা এখানে ভাষা দেখতেছো বা এখানে তুমি বাক্য দেখতেছো, সবগুলাই অন্য ভাষাতেও একটা ফর্ম আছে। ইংরেজিতে আছে, আরবিতে আছে, ফার্সিতে আছে, যত ভাষা আছে সবগুলো ভাষাতে এই শব্দটার প্রত্যেকটা তুমি একটা পরিভাষা পাবা। এরকম অনেক কিছু আমরা বলবো, এই কোর্স জুড়ে বলতে থাকবো তোমাদের অ্যাডমিশন জার্নিটাকে ফ্লুয়েন্ট করবার জন্য, এবং তুমি যাতে তোমার পছন্দের ভার্সিটিতে চান্স পাও সেটার নিশ্চয়তা কিন্তু আমরা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, যাতে তুমি ঠিকঠাক মতো আমাদের কাছ থেকে শিখতে পারো। আচ্ছা, আবার স্টার্ট করি। পরিভাষাটা বললাম, ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, কিন্তু মাঝে মাঝে তুমি দেখবা ভাইয়া ভাষার মূল উপাদান ধ্বনি, এটা অপশনেই নাই। ভাষার মূল উপাদান আসলে ধ্বনি, কিন্তু মাঝে মাঝে প্রশ্ন কিছু কিছু জায়গাতে ধরো ভুলভাল করে ফেলতে পারে, বা তাদের অন্যান্য ধরনের ব্যাখ্যা থাকতে পারে। এক এক ধরনের ব্যাকরণবিদ এক একভাবে ব্যাখ্যা করেছেন, সেটার ভিত্তিতে যদি ধ্বনি না থাকে তখন তুমি উত্তর দিবা হচ্ছে শব্দ। কিন্তু যদি দুইটাই থাকে তুমি অবশ্যই ধ্বনি দাগাবা, কারণ ধ্বনি হচ্ছে সঠিক ও তর উত্তর। আসো আবার দেখি উপকরণেরটা কি। উপকরণ হচ্ছে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে বাক্য হচ্ছে ভাষার মূল উপকরণ, আবার যে মৌলিক শব্দ থাকে সেগুলোও কিন্তু ভাষার মূল উপকরণ। কিন্তু ভাইয়া যদি দুইটাই অপশনে থাকে তখন তুমি এই যে সেম ভাবে এখানে যেরকম বললাম যে শব্দ না থাকলে তুমি কিন্তু ধ্বনি দিবা, বা শব্দ না থাকলে ধ্বনি দিবা। একইভাবে এখানেও যদি মৌলিক শব্দ এবং বাক্য দুইটাই থাকে তখনও তুমি বাক্য দাগাবা, কারণ তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ধ্বনি, এবং এইটার জায়গাতে সঠিক উত্তর হচ্ছে বাক্য। ধ্বনি মনে রাখবা এই দন্তন্যর সাথে উপাদানের দন্তন্য, আর বাক্য বা মৌলিক শব্দ যে কয়ের সাথে এই ক। আশা করি এই জিনিসটা তুমি ভবিষ্যতে আর কখনো ভুল করবে না। খুবই সহজ একটা কথা, অনেক টাইম নিয়ে তোমাদেরকে বললাম। কেন বললাম? কারণ আমি তোমাকে দেখাবো যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী, জগন্নাথ, আমি জগন্নাথের কথা আসলে জাহাঙ্গীরনগর বলতে চাচ্ছি, তাছাড়াও জগন্নাথও এরকম ধরনের কোয়েশ্চেন কিন্তু করে থাকে। তাই তোমাদের জন্য সবার কাছে আমার সাজেশন হচ্ছে এই জিনিসটা একটু সুন্দরভাবে মনে রাখো। কোনো না কোনো একটা অ্যাডমিশন টেস্টে তুমি এটা অবশ্যই ফেস করবা, সেটা যে ভার্সিটিরই হোক না কেন। এখন আসো আমরা একটা সহজ একটা কনসেপ্ট দেখি, যেটা তোমরা অনেকে হয়তো জেনে থাকতে পারো। সেটা হচ্ছে যে ভাষা কতগুলা মূল অংশ আছে। ভাষার মূল অংশ বা ভাষার আলোচ্য বিষয় এটা তুমি হয়তো শুনে থাকবে, কিন্তু মূল অংশ তো হয়তো আমরা অতটা আলোচনা করি না। ভাষায় আলোচ্য বিষয় তুমি শুনেছো ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। এই তত্ত্বগুলো একটু সরায় রাখো। বাকি যে জিনিসটা আছে সেটাই হচ্ছে ভাষার মূল উপাদান। ধ্বনি বা সাউন্ড, শব্দ বা ওয়ার্ড, অর্থ বা মিনিং, আর বাক্য বা সেন্টেন্স। এই চারটা হচ্ছে বাক্যের মৌলিক উপাদান, মানে বাক্যের না, ভাষার মৌলিক উপাদান হচ্ছে তাহলে চারটা। আবার দেখো, ভাষার মৌলিক রূপ কিন্তু ভাইয়া চারটা না, ভাষার মৌলিক রূপ হচ্ছে দুইটা। কি কি মৌলিক রূপ আছে? একটা হচ্ছে কথ্য রীতি বা মৌখিক রূপ। কথ্য মানে কি? যে আমি তোমাকে কথা বলতেছি না ভাষা, এটা হচ্ছে ভাষার কথ্য রূপ। এটাকে কথ্য না, এটা কথ্য। এটা উচ্চারণের পার্টে আমরা যে বলবো, যখন আমি উচ্চারণ তোমাদের ক্লাসটা নিব তখন দেখবা বলবো যে এটার উচ্চারণ কেন কথ্য না হয়ে কথ্য হবে, সেটা আমি তোমাকে ওই ক্লাসটাতে যে বলবো। এখন আসার টাইম নাই। আর একটা হচ্ছে লেখ্য ভাষা বা লৈখিক রূপ। দেখো যে মৌখিক রূপ একটা, যেটা আমি মুখ থেকে বেরোচ্ছে সেটা হচ্ছে মৌখিক রূপ। আরেকটা হচ্ছে লৈখিক রূপ, মানে যে জিনিসটা তুমি লিখতেছো বা লেখ্য ভাষা। এখন আসলে আমি তোমাকে আরেকবার একটু রিভাইন্ড করাই আনি। ভাষার মূল উপাদান সেটা হচ্ছে ধ্বনি, আর ভাষার মূল উপকরণ সেটা হচ্ছে বাক্য বা মৌলিক শব্দ। তারপরে আমরা পড়লাম কি, ভাষার মৌলিক উপাদান হচ্ছে চারটা: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ভাষার মৌলিক যে প্যাটার্ন ছিল আমরা একদম লাস্টে দেখলাম যে মৌলিক রূপ। এই মৌলিক রূপ হচ্ছে আবার দুই প্রকার, একটা হচ্ছে লিখিত লেখ্য রূপ, আর একটা হচ্ছে কথ্য রূপ বা যেটা তুমি কথার মাধ্যমে বলো। এখন আসলে আমরা ভাষা সম্পর্কে আরেকটু ডিপে প্রবেশ করি। ভাষার একদম বেসিক কিছু কনসেপ্ট আসলে আমরা ক্লিয়ার হয়ে নিই, এবং আমি তোমাদেরকে বলছি যে কোনো ইউনিভার্সিটিতেই তুমি অ্যাডমিশন টেস্ট অ্যাপিয়ার করো না কেন, এই চ্যাপ্টারটা আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসটাতে কিন্তু তোমার অবশ্যই কোনো না কোনো প্রশ্ন আসবেই। তাই ক্লাসে একটু মনোযোগ দিয়ে করো, তোমার বেসিক অত্যন্ত স্ট্রং হয়ে যাবে, এবং পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো বোঝার জন্য কিন্তু তোমার এই ক্লাসটা বোঝা অনেক জরুরি হতে পারে। আসো, ভাষা হচ্ছে ভাবের উৎস। ভাব কি? ভাব কি ফ্লেক্স, সুন্দর জামা কাপড় পরে চশমা দিয়ে এরকম করে যাওয়া না। ভাব মানে হচ্ছে তোমার মনের যে ভাবটা হচ্ছে তোমার ফিলিংস। সেই ফিলিংসটা আমরা কিভাবে প্রকাশ করি? আমার মনে করো এখন খুবই এক্সাইটেড লাগছে, কারণ আমি তোমাদের নতুন একটা কোর্সে ক্লাস নিচ্ছি, তো আমার ডেফিনেটলি ভালো লাগছে। তো এই যে আমার যে ভালো লাগছে এটা আমি কিভাবে প্রকাশ করলাম? তোমাকে মুখের মাধ্যমে বললাম না, এটা একটা মুখের ভাষা, তাহলে এটা মুখের রূপ বা মৌখিক রূপ।
আরেকটা হচ্ছে বা কথ্য রূপ যেটা বললাম, আরেকটা আমি এখানে লিখলাম যে আজকে আমার ভালো লাগছে কারণ আমি একটা নতুন ব্যাচের সামনে ক্লাস নিয়েছি, অ্যাডমিশনের ক্লাস। তো এই জিনিসটা হচ্ছে একটা লৈখিক রূপ হতো তখন। তাহলে ভাবের উৎস হচ্ছে ভাষা। আরেকটা হচ্ছে ভাবের উচ্চারণ। ভাবের উচ্চারণ মানে হচ্ছে ভাব প্রকাশ করা, উচ্চারণ মানে হচ্ছে বলা। তাহলে ভাষা হচ্ছে ভাবের উৎস, যেখান থেকে ভাব আসে, ভাব প্রকাশিত হয়, সেটা একটা। আরেকটা হচ্ছে ভাব উচ্চারণ করা, মানে ভাব বলা, আমার কেমন ভাব হচ্ছে, আমি আস্তে আস্তে একটু বৃষ্টিতে ভিজে গেছি, আমার একটু স্বেচ্ছেতে ভাব হচ্ছে, আমি এটা বললাম, তার মানে এটা হচ্ছে আমি ভাবটা উচ্চারণ করলাম। আমি যদি না বলে চুপ করে থাকতাম তাহলে কিন্তু হতো আমার কিন্তু ভাবটা চাপা পড়ে যেত। আমি যদি কথা না বলতাম, আমি যদি ভাষার ব্যবহার না করতাম, তখন সেই জিনিসটা উচ্চারিত হতো না। তারপর আসলে 2 নাম্বার জিনিসটা আমি একটু বলি, সেটা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম বা উৎস বা বাহন সবগুলোই বলা হচ্ছে ভাষা। এটা হচ্ছে ভাষা। ভাষা মনের ভাব প্রকাশ করার প্রধান মাধ্যম, প্রধান হাতিয়ার, প্রধান উপায়, প্রধান উৎস, প্রধান বাহন। তার খুবই সোজা একটা কথা, এটা নিয়ে আর না পেঁচাই। তারপর হচ্ছে মানুষের কণ্ঠ নিঃসৃত বাক সংকেতের সংগঠন। এই সংজ্ঞাটা তুমি একটু দেখে রাখো, কিন্তু সবসময় কিন্তু ভাষা আবার কণ্ঠ নিঃসৃত হয় না, এটা ছাড়াও ভাষা হয়। সেটা আমরা সেই আলোচনায় আমরা যাচ্ছি না, কারণ আমাদের ভাষা হচ্ছে এই ধরনের বাংলা ভাষার উপরে আমাদের ফোকাসটা। কিন্তু যদি মনে করো ভাষাটা হতো ইশারা ভাষা, সেটাও কিন্তু একটা ভাষা, কিন্তু ইশারা ভাষায় কি কণ্ঠ নিঃসৃত হচ্ছে? বাক সংকেত আছে, বাক মানে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত সংকেত, সেটাকে আমরা বলবো বাক সংকেত। সেটা কিন্তু ওই ভাষাগুলোর ক্ষেত্রে নাই। কিন্তু যে ট্রেডিশনাল ভাষাগুলো আছে, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আরবি, ফার্সি, উর্দু, যত ভাষা আছে সেই ভাষাগুলো কিন্তু এই সংজ্ঞার মধ্যে পড়বে। তাহলে ভাষা হতে হলে কি বলছে? কণ্ঠ নিঃসৃত হতে হবে, মানে কণ্ঠ থেকে বলতে হবে। এবং বাক সংকেতের সংগঠন, সংগঠন মানে কি? সাজানো, গোছানো, সিরিয়াল সিকোয়েন্সটা তৈরি করা। এবং বাক সংকেত কেন? কারণ শব্দ উচ্চারিত হয় কিভাবে? বাকযন্ত্রের মাধ্যমে না? তাহলে ভাষা উচ্চারণের, ভাষা উৎপত্তি হয় কোথায়? আমাদের শরীরের মধ্যে। কোথায়? বাকযন্ত্রের মধ্যে। তাহলে এটা হচ্ছে বাক সংকেত। এখন দেখো, ভাষার ঐশ্বর্যময় সম্ভার, সেটাকে বলা হচ্ছে শব্দ। সম্ভার মানে হচ্ছে সংগ্রহ বা কালেকশন, সেটাকে আমরা বলি সম্ভার। এবং ঐশ্বর্যময় কেন বললো? কারণ এটা মানে ঈশ্বরের মতো বড়, মানে শব্দ সম্ভার যে কত বড়। বাংলা ভাষায় যে কত হাজার হাজার শব্দ আছে, বাংলা ভাষার কথা সরাই রাখি, আরও বড় ভাষা মনে করো ইংরেজি ভাষা, ইংরেজি ভাষায় শব্দ সংখ্যা অগণিত। সেই শব্দ এই জন্য বলছে যে এটা ঐশ্বর্যময় সম্ভার, মানে বিশাল বড় সম্ভার। এখন দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা আসে, সেটা হচ্ছে ভাষার পার্থক্য পরিবর্তন কিভাবে ঘটে। ভাষার পার্থক্য পরিবর্তন করতে পারে ভাইয়া 3টা উপায়ে। প্রথম উপায় হচ্ছে এটা বিভিন্ন দেশে ভাষা ভিন্ন হতে পারে, কালের কারণে ভিন্ন হতে পারে, পরিবেশের কারণে ভিন্ন হতে পারে। দেশ কেমন? বাংলাদেশ এবং পাকিস্তানের ভাষা তুমি ধরো, ওখানে নানান ভাষা, আমাদের দেশে মূলত বাংলা ভাষা। তাহলে এটা দেশ ভিত্তিক ভাষার পার্থক্য দেখলা তুমি। এখন দেখো কাল ভিত্তিক পার্থক্য, তুমি কি দেখছো চর্যাপদের ভাষা কত কঠিন? চর্যাপদের ভাষা এবং বর্তমান ভাষার মধ্যে যে তফাৎ, এটা কি দেশভিত্তিক? না, তখন ওই যে বাংলাদেশ ছিল, ভারতের পশ্চিমবঙ্গের এই এরিয়াটা ছিল। কিন্তু তফাৎটা কেন হয়েছে? তফাৎটা হচ্ছে কালের উপর ভিত্তি করে। এখন থেকে 100 বছর আগে বাংলা ভাষা যেমন ছিল, এখনকার বাংলা ভাষা কিন্তু ভাইয়া এরকম না, অনেক ডিফারেন্ট হয়েছে। এই জন্য এটাকে আমরা বলছি দেশ এবং কাল, 2টা কারণেই পরিবর্তন হতে পারে। পরিবর্তন হতে পারে ভাইয়া আরেকটা কারণে, সেটা হচ্ছে পরিবেশের কারণে। তুমি দেখবা আমাদের এই যে ভারতবর্ষের পরিবেশ মোটামুটি নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। কিন্তু যদি তুমি দেখো যে এস্কিমোদের ভাষা, মেরু অঞ্চলে যারা থাকে, ওদের ভাষার প্যাটার্নটাই কিন্তু অনেক ডিফারেন্ট। ইভেন তুমি নিজের দেশের মধ্যেও ধরো, যারা শহরে বাস করে তাদের ভাষা দেখবে অনেক সফট, মানে আমি জেনারেলাইজ করে বলতেছি। কিন্তু গ্রামের দিকে যে তোমার কাছে মনে হতে পারে, মানে আমি কোনো ট্যাবু দিচ্ছি না, আমি জাস্ট বলছি যে মনে করো হচ্ছে যারা অত্যন্ত কষ্ট করে বড় হয়, বরিশাল অঞ্চলের মানুষ, ভোলা অঞ্চলের মানুষ, তাদের ভাষা কিন্তু তোমার কাছে মনে হবে একটু কর্কশ মনে হতে পারে। আমি কোনো ধরনের ইয়া দিচ্ছি না, এটা আমি জাস্ট অ্যানালাইসিস বলছি। সেটা হচ্ছে তো এইটার কারণে কিন্তু পরিবেশের কারণে, কারণ তারা অনেক প্রতিকূলতা ফেস করে বড় হয়। আমি যেরকম আরামে বড় হয়েছি, আমি যাদের কথা বলছি যে প্রত্যন্ত অঞ্চলে হয়েছে, যেখানে একটা দ্বীপের মধ্যে বড় হয়েছে, তাদের জীবনটা কিন্তু অনেক কঠিন ভাইয়া। এই জন্য তাদের উচ্চারণের ধরন, তাদের বাক প্রত্যঙ্গের কার্যক্রম, এই জিনিসগুলো কিন্তু অনেক ডিফারেন্স থাকতে পারে। এটার মাধ্যমে নানান ধরনের উপভাষা তৈরি হতে পারে। উপভাষা কি সেটা আমি তোমাকে একটু পরেই বলতেছি। তারপরে দেখো আবার ভাষার সৃষ্টি হয় কিভাবে?
আচ্ছা, এই জিনিসটা বলার আগে আমি তোমাদেরকে বলি, আমি তোমাদেরকে অনেক ডিটেলস পড়াতে চেষ্টা করতেছি, কারণ অ্যাডমিশন মানেই ডিটেলস। এই কথাটা একটু মাথার মধ্যে ঢুকায় রাখো, অ্যাডমিশন মানে হচ্ছে ডিটেলস। যদি তুমি ভাইয়া বিস্তারিত না বুঝো, কনসেপ্টটা তুমি না জানো, তাহলে তুমি অ্যাডমিশনে ভালো করবা এই সম্ভাবনা তোমার জন্য অনেক কমে আসবে। তাই এই ক্লাসটা করো, এর বাইরে যে কিছু আছে ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম না। এই টপিকের উপরে, এই কনসেপ্টের উপরে যত ধরনের নলেজ তোমার কাছে এক্সপ্লেইন করে করে ভেঙে ভেঙে বলা সম্ভব, তার সর্বোচ্চটা আমরা এই ক্লাসে চেষ্টা করছি। তাই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো, এই ক্লাসের বাইরে এই টপিকের উপর তোমাকে আর কিচ্ছু করতে হবে না, সেই গ্যারান্টি আমি তোমাকে এই ক্লাসেই দিচ্ছি। তারপরে আবার আসো, ভাষার সৃষ্টি হয় কিভাবে? ভাষার সৃষ্টি হয় ভাইয়া ধ্বনির সাহায্যে। ভাষার সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে। ধ্বনি কি? ধ্বনি হচ্ছে সাউন্ড, একদম বেসিক সাউন্ড, আ উ ক খ, এইগুলো মানে এগুলো তো বর্ণ, কিন্তু যে বর্ণ প্রকাশ করা হয় মনে করো এটা ক, এটা হচ্ছে একটা বর্ণ। আর এটার মধ্যে কোন কোন ধ্বনি আছে, এই নিচে যদি একটা হর্ষ দাও তখন এটা ক ধ্বনি, এবং এটার সাথে আছে হচ্ছে অধ্বনি। তাহলে দুইটা ধ্বনি একত্রে যুক্ত হয়ে এই অক্ষরটা তৈরি করেছে, বা ভিজিবলি যদি তুমি দেখো এটা একটা বর্ণ তৈরি করেছে। এভাবে পুরো বর্ণগুলা নিয়ে একটা বর্ণমালার সেট তৈরি হয়েছে। সে আলাপে আমরা অন্য একটা ক্লাসে যাব, ডাইভার্ট না হয়ে যায়। আসো আবার আমরা দেখি, এটা ভাষার সৃষ্টি হচ্ছে তাহলে কিসের ভাইয়া? ধ্বনির সাহায্যে। ভাষার সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে। এই প্রশ্ন ভাইয়া কোনো না কোনো জায়গাতে অবশ্যই আসবে। আবার দেখো, ভাষার সৃষ্টি হয় কিভাবে? একটা হচ্ছে ধ্বনির সাহায্যে সৃষ্টি হয়, আর এইটা সৃষ্টিটা হয় কোথা থেকে? বাকযন্ত্র থেকে। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সৃষ্টি হয়। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনি সৃষ্টি হয়, আর এই ধ্বনির সাহায্যে ভাষার সৃষ্টি হয়। আর বাকযন্ত্র দিয়ে ভাষাও তৈরি হয়, ধ্বনিও তৈরি হয়। তাহলে আমি তোমাকে কি বললাম? দেখো যেখান থেকে আমি তোমাকে এই কানেকশনটাও দেখালাম, এইটার মাধ্যমে আবার এই কানেকশনটাও। তাহলে বাকযন্ত্র কি করে? বাকযন্ত্র ধ্বনি তৈরি করে না। আমি তোমার সাথে কথা বলতেছি না, কিভাবে কথা বলতেছি? বাকযন্ত্রের সাহায্যে। তার মানে বাকযন্ত্র কিন্তু ভাষা তৈরি করছে, তাই না? কিন্তু এই যে আমি কথা বলার ক্ষুদ্র ক্ষুদ্র যে একক, আমি বলেছিলাম তোমাদেরকে একদম শুরুর স্লাইডটাতে, যে ভাষার মূল যে উপাদান, সেই উপাদান কে তৈরি করে? উপাদান কি অন্য কেউ তৈরি করে? একেবারেই না। উপাদানটাও তৈরি করে হচ্ছে এই বাকযন্ত্র। বাকযন্ত্রের অনেকগুলো অঙ্গাণু আছে, সেগুলো নিয়ে আমি জানি না সাইন্টিফিক ভাষা এগুলাকে কি বলে, অঙ্গ। আচ্ছা, অঙ্গ তো হচ্ছে এটা হচ্ছে যন্ত্র, এর মধ্যে অনেকগুলো অঙ্গ আছে। তোমরা যারা সায়েন্সের আছো, আমি ভুল বললে আমাকে একটু মাফ করে দিও, বায়োলজি আমি জানি না, বুঝি না, হোয়াটএভার। তাহলে কথাটা হলো কি? কথাটা হইতেছে হচ্ছে ভাষার সৃষ্টি হয় ধ্বনির সাহায্যে। আর এবং এই ধ্বনি এবং ভাষা দুইটা জিনিসই আবার তৈরি হয় হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। সহজ করে আবার বলি, ভাষা তৈরি হয় ধ্বনির সাহায্যে, এবং ধ্বনি ভাষা দুই বান্দাই তৈরি হয় হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে। উপভাষা, উপভাষা এটাকে আমরা বলি হচ্ছে ডায়ালেক্ট। তোমরা যারা সোশ্যোলজিতে পড়ছো তারা হয়তো, মানে সোশ্যোলজি আছে যাদের সাবজেক্টটা, তারা হয়তো ডায়ালেক্ট ওয়ার্ডটার সাথে অনেক বেশি পরিচিত। মেইন ডিসকাশনটাতে না যায়, এখানে থাকি যে উপভাষা হচ্ছে ভাষার আঞ্চলিক বৈচিত্র্য। উপভাষা কি? ভাষার আঞ্চলিক বৈচিত্র্য। এটাকে আবার অনেক সময় বলা হচ্ছে আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা, এই যে ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য, সেটাকে ভাইয়া বলা হয় হচ্ছে উপভাষা। তাহলে ওই যে উপভাষার ইংরেজি পরিভাষা হচ্ছে ডায়ালেক্ট। আমি বললাম যে বাংলা ব্যাকরণে যতগুলো আলোচ্য বিষয় আছে, সবগুলো আলোচ্য বিষয় হচ্ছে পরিভাষা। মানে বাংলা ব্যাকরণেও আছে, ইংরেজি ব্যাকরণেও আছে, অন্যান্য ভাষাতেও আছে, সবখানেই। তাই যখন তুমি বাংলা ব্যাকরণের কোনো একটা জিনিস পড়বা, এই পরিভাষাটার সাথে রিলেট করে পড়বা। এতে করে হবে কি, তুমি কিন্তু ভাইয়া এই বাংলা ব্যাকরণ ইংরেজিতে একবার পড়ে ফেলছো, কিন্তু তুমি বুঝো না, কারণ তুমি দুইটা জিনিস রিলেট করতে পারো না। বাংলাতে এবং ইংরেজিতে কোনটা জিনিস যে কোনটার সাথে সেম, এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তোমার দুইটা ব্যাকরণই একই সাথে পড়া হয়ে যাবে, একই সাথে বোঝা হয়ে যাবে। এবং অ্যাডমিশনের সবচাইতে বড় সিক্রেটটা হচ্ছে এই জায়গাতে, কে কত টেকনিক ইউজ করে, কে কত সহজভাবে অনেক জিনিস শিখে ফেলতে পারে। এই যে এই ক্লাসটা দেখো, তুমি মনে করো বই পড়ে 3 দিন ধরে হয়তো বুঝতে পারবে না, কিন্তু পুরো বইয়ের জিনিস কনসেপ্টটা, পুরো বইয়ের যা যা কিছু আছে, সব কিছু যেগুলো তোমার অ্যাডমিশনের জন্য লাগবে, এই ক্লাসটাতে আমরা তুলে এনেছি। মাত্র তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা, হাইয়েস্ট 2 ঘন্টা কোথাও কোনো কোনো ক্লাস হয়তো, তো সেই জায়গাতে কিন্তু তুমি অনেক সহজে জিনিসটা বুঝে ফেলতে পারো। আবার দেখো, অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষাকে বলা হচ্ছে উপভাষা। তাহলে ভাষা আসলে মূল কোনো ভাষা না, মানে উপভাষা আসলে মেইন কোনো ভাষা না, এটা ভাষার এক একটা ভার্সন। উপভাষা কেমন? তুমি মনে করো যে ইংরেজিতে যেমন দেখো যে ব্রিটিশদের একটা ভাষা, আবার আমেরিকানদের একটা ভাষা, ওদের কিন্তু ভাষার অনেক ডিফারেন্স, ভাষাগত অনেক অনেক পার্থক্য। কিন্তু আমাদের জায়গাতে দেখো, আমাদের বাংলাদেশে বাংলা ভাষারই অনেকগুলা ভার্সন। কেমন ভার্সন? মনে করো আই এম ফ্রম কুষ্টিয়া, তো কুষ্টিয়ার ভাষা একরকম, মনে করো খুলনার ভাষাটা আরেক রকম, রংপুরে আরেক রকম, চিটাগং,
সিলেট এক একটা পার্টে এক এক রকম, আবার ঢাকাতে এসে ঢাকাইয়া ভাষাটা আবার আরেক রকম। এই প্রত্যেকটা যে ভাষা আছে এই সবগুলো ভাষা হচ্ছে এক একটা উপভাষা, উপভাষা বা ডায়ালেক্ট বা আঞ্চলিক ভাষা। উপভাষা তুমি পড়ে যাচ্ছ, তোমার পরীক্ষায় দিয়ে দিবে আঞ্চলিক ভাষা। তুমি ভাববা যে ভাইয়া পরীক্ষা প্রশ্ন বাইরে থেকে আসছে, আমি জানি না, কনফিউশনে পড়ে যাবা। তো এই জন্য বেসিকটা একটু ক্লিয়ার করে রাখো, বুঝে যাও, একটা জিনিসের সাথে একটা জিনিস লিঙ্ক করে যাও, কার সাথে কি সম্পর্ক এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাও, তোমাকে অ্যাডমিশনে কোথাও কেউ আটকাতে পারবে না, সেই গ্যারান্টি এই ক্লাসের পরে তুমি নিজেই নিজেকে দিতে পারবা। আসো আবার বাকিটা দেখি। এই জিনিসগুলো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধীদের ভাষা, যারা চোখে দেখে না, দৃষ্টি মানে হচ্ছে দর্শন, দেখা, যারা চোখে দেখে না তারা তো আর ভাষা ধরো এরকম লিখে লিখে শিখতে পারে নাই, তারা কি করছে ব্রেইল পদ্ধতি। ব্রেইল পদ্ধতি কেমন, একটা পেজ থাকে, পেজে একটু উঁচু উঁচু পার্ট থাকে, উঁচু নিচু করে নানান ধরনের কোডিং করে ওই ভাষাটা লেখা হয়, সেটাকে বলা হচ্ছে ব্রেইল ভাষা বা ব্রেইল পদ্ধতি অনেক সময় বলা হয়। আর বাক প্রতিবন্ধী কি, বাক মানে যারা কথা বলতে পারে না, তা সেটাকে বলা হচ্ছে বাক প্রতিবন্ধী বা বোবা যাকে বলা হয়, তাদের ভাষা হচ্ছে ইশারা ভাষা। ইশারা ভাষা কেমন, ওই যে এরকম হাত দিয়ে মুখের অঙ্গভঙ্গি করে এটা নাচে, মাথা এরকম উঁচু নিচু করে নানান ধরনের প্যাটার্ন ফলো করে ইশারা দেয়। আমরা নিজেরা বলি যে এদিকে আসো, এটা একটা ইশারা। ওরকম একটা পুরো একটা সেট আছে যারা আসলে বাক প্রতিবন্ধী, তাদের তো সবসময় ইশারার মাধ্যমে প্রকাশ করে, তাদের জন্য একটা পুরো সেট আছে, সেটাকে বলা হয় ইশারা ভাষা। আর বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় হচ্ছে চর্যাপদে। বাংলা ভাষার প্রাচীনতম নমুনা কোথায় পাওয়া যায়, চর্যাপদে। এর মানে কিন্তু ভাই একেবারেই এটা না যে চর্যাপদের আগে বাংলা ভাষা ছিল না, চর্যাপদের আগেও বাংলা ভাষা ছিল, কিন্তু বাংলা ভাষায় কোনো জিনিস লেখা হয় নাই। আমি মনে করো কথা বলতেছি, অনেক কথা বলতেছি, কিন্তু জিনিসটা লিখতেছি না, তার মানে হচ্ছে বাংলা ভাষা তার আগেও এক্সিস্ট করতো। মানুষ নিজেদের কাজে কর্মে আচার আচরণে ইন্টারাকশনে যোগাযোগে এই বাংলা ভাষার ব্যবহার করত, কিন্তু তখনও বাংলা ভাষায় কোনো জিনিস লিখিত হয় নাই, কোনো সাহিত্য, কোনো বই পুস্তক কিছু লেখা হয় নাই। এই জিনিসটা একটু বুঝে নাও যে বাংলা ভাষার প্রাচীন নমুনা চর্যাপদে পাওয়া গেছে, মানে এই না যে বাংলা ভাষা প্রথমবার চর্যাপদে বলা হয়েছে, এর আগেও বলা হয়েছে, হয়তো বা এর আগেও লেখা হয়েছে, সেই জিনিসটা হারাই গেছে, কিন্তু প্রথম আবিষ্কার হয়েছে হচ্ছে চর্যাপদে। দেখো এখন একটা জিনিস, এই জিনিস নিয়ে সবাই প্রচুর কনফিউশনে পড়ে, একদম আপডেটেড সব ধরনের পার্সপেক্টিভ থেকে আমরা এখানে 3টা পরিসংখ্যান যোগ করেছি। পরিসংখ্যানটা একটু দেখো, তোমাকে সব এগুলো জানতে হবে না, তোমাকে বলছি কোনটা তোমার জানা জরুরি। ভাষাভাষী সংখ্যা বা কথা বলার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান কততম? কেউ বলবা 5তম, কেউ বলবা 10তম। না ভাইয়া, এই অবস্থানটা হচ্ছে 7ম। পৃথিবীতে ভাষাভাষী জনসংখ্যা বা কথা বলার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান হচ্ছে 7ম। কথা বলার দিক দিয়ে কেন বললাম, মনে করো আমি কি শুধু এই ক্যাটাগরিতে পড়ছি? না ভাইয়া, আমি ইংরেজি বলি, আমি স্প্যানিশ বলি, আমি এই ক্যাটাগরিগুলোতেও মনে করো, আমি কিন্তু স্প্যানিশ বলি না, আমি বলার জন্য বললাম, ইংরেজি বলি এবং স্প্যানিশ বলি, তাহলে এই ক্যাটাগরিতে মনে করো আমি পড়ছি, তাহলে একই মানুষ এই 3টা ক্যাটাগরিতে পড়ে গেছে। তাইলে এই কারণে বাংলা ভাষাটা একটু পিছিয়ে গেছে, কারণ পৃথিবীর মনে করো আমরা যারা বাংলা বলি তারা আবার বেশিরভাগ মানুষই ইংরেজি বলি, সরি এটা ইংরেজি ছিল, এটা স্প্যানিশ ছিল, তারা আবার হচ্ছে আমরা ইংরেজি বলি। এইটার কারণে তখন কিন্তু নাম্বারটা ডিভাইডেড হয়ে গেছে। তাহলে কথা বলার দিক দিয়ে বা ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা 7ম। কেন পেঁচাইলাম আসলে আমি তোমাকে এখন একটু দেখি। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, দাপ্তরিক ভাষা বা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ভাষা, আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলার অবস্থান হচ্ছে 10ম। এখন বুঝলা ভাই আমি কেন বললাম তোমাকে, কারণ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে, জাতিসংঘের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বা দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে কততম ভাষা হিসেবে? 10ম ভাষা হিসেবে। মানে জাতিসংঘ বলে নাই যে বাংলা হচ্ছে পৃথিবীর 10 নাম্বার ভাষা, জাতিসংঘ কি বলছে? বলছে যে 1 হচ্ছে ইংলিশ, 2 মনে করো হচ্ছে, আমি জানি না যে কি বলছে পরেরটা, 2 হচ্ছে স্প্যানিশ, 3 মনে করো চাইনিজ, এরকম দিতে 10 নাম্বারে যে বাংলাকে স্থান দিছে। এই জন্য এইটাকে বলা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলার অবস্থান হচ্ছে 10ম। আর একটা জিনিস তুমি এখানে দেখো, সেটা হচ্ছে পৃথিবীতে 30 কোটি লোকের মুখের ভাষা হচ্ছে বাংলা। পৃথিবীতে কত কোটি লোকের মুখের ভাষা বাংলা ভাইয়া? 30 কোটি। কিন্তু তুমি যে এই লিস্টটা দেখছিলে, দেখো এখানে কত কোটির কথা বলা হয়েছে? বাংলার কথা বলা হচ্ছে এই যে 18.9 কোটি হচ্ছে কিন্তু এই লিস্ট অনুযায়ী। তাহলে তফাৎটা কি? এখানে শুধু একটা রিজিয়নের মানুষের ভাষা আসছে, কিন্তু এটা সারা পৃথিবী জুড়ে নানান জায়গাতে। বাংলাদেশে 16 কোটি, ভারতের পশ্চিমবঙ্গে 10 কোটি, ত্রিপুরা, আসাম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ভারতের অন্যান্য নানান প্রদেশ মিলায় হচ্ছে 3 কোটি, এবং পৃথিবীর আরো বিভিন্ন দেশে ছড়ায় ছিটায় আরো 1 কোটি। তাহলে এই সর্বমোট হচ্ছে
30 কোটি জনসংখ্যা আছে যারা বাংলা ভাষায় কথা বলে। এখন ভাইয়া কনফিউশন যে আমি একটু আগে তোমাকে একটা লিস্ট দেখালাম, যে লিস্টে দেখা যাচ্ছে 18.9 কোটি মানুষ বাংলা ভাষা ব্যবহার করে, আর এই লিস্টে আমি তোমাকে বলছি 30 কোটি। কারণ এর মাঝখানে দুইটা আমি কনফিউশনটা আমি তোমাকে বলছি যে এটা হচ্ছে শুধু আমাদের রিজিয়নটার জন্য, যে বাংলাদেশ এবং আশেপাশে আমাদের বাংলাদেশি মানুষ অন্যান্য দেশে যেভাবে ছড়াই ছিটে আছে তাদেরটা ইনক্লুড করা হয়েছে, যে বাংলাদেশের উপর বেশি ফোকাস। এবং এই যে পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানটা হচ্ছে সবচেয়ে কমপ্লিট পরিসংখ্যান। এবং পরীক্ষায় যদি দুইটার মাধ্যমে কনফিউশন আসে তোমার, তুমি কিন্তু অবশ্যই ভাইয়া দাগাবাজে 30 কোটি মানুষ বাংলা ভাষায় পৃথিবীতে কথা বলে। তাইলে আমি 3টা জিনিস তোমাকে বললাম। ভাষাভাষী মানুষের সংখ্যার দিক দিয়ে বাংলার অবস্থান হচ্ছে সপ্তম। দশম কিসের ভিত্তিতে? দশম হচ্ছে জাতিসংঘের অফিসিয়াল ভাষার তালিকায় বাংলার অবস্থান হচ্ছে দশম, যেখানে প্রথমে আছে হচ্ছে ইংরেজি। এবং পৃথিবীব্যাপী বাংলা ভাষাভাষী মানুষ আছে হচ্ছে 30 কোটি। এখন আসো আমরা আরো দুইটা জিনিস দেখি। একটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ জিনিসটা হচ্ছে তোমার মাদার ল্যাঙ্গুয়েজ বা মাদার টাং যেটাকে বলো, মাতৃভাষা, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলার অবস্থান আবার হচ্ছে চতুর্থ। তাহলে তুমি 3টা জিনিসের মাঝখানে পড়ে গেলে, একটা হচ্ছে চতুর্থ, একটা হচ্ছে দশম, একটা হচ্ছে সপ্তম। এইটা দেখো, এই জিনিসটা নিয়ে তো তোমার কোনো কনফিউশন নাই যে এটা হচ্ছে অফিসিয়াল হিসাব নিকাশ, এখানে জনসংখ্যার হিসাবের কিছু নাই, ওটা অফিসিয়াল হিসাব। আর দুইটা হচ্ছে, একটা হচ্ছে মাতৃভাষা হিসেবে বাংলা হচ্ছে চতুর্থ, আর ভাষাভাষীর দিক দিয়ে বাংলা হচ্ছে সপ্তম। দুইটা জিনিসের তফাৎ কি ভাইয়া? এই তফাৎটা জিনিস দেখো তুমি। এই যে আমি তোমাকে এখানে বলেছিলাম যে আমি একাই মানুষ, একটা মানুষই, আমি এই লিস্টেও আছি, আমি এই লিস্টেও আছি, আমি এই লিস্টেও আছি। কারণ কি? এই যে ইংরেজি কাদের ভাষা? ইংরেজি মনে করো আমারও ভাষা, তো ইংরেজি কিন্তু আমার মাতৃভাষা না। ইংরেজি এই লিস্টে উপরে উঠে গেছে কেন? কারণ এটা মাতৃভাষা না হওয়া সত্ত্বেও পৃথিবীর অনেক মানুষ ইংরেজি শিখে, ইংরেজি বলে, এই জন্য ইংরেজিটা লিস্টে উপরে চলে গেছে। কিন্তু ইংরেজি কিন্তু আমার ভাইয়া মাতৃভাষা না। মাতৃভাষা আমার কোনটা? মাতৃভাষা আমার বাংলা। এবং একক মাতৃভাষা হিসেবে অনেক ফোকাস মনে করো কাদের কাদের আছে। একক মাতৃভাষা হিসেবে মনে করো চৈনিক, এটা প্রচুর মানুষের মাতৃভাষা। আবার হচ্ছে দেখো স্প্যানিশ, এটাও প্রচুর মানুষের মাতৃভাষা। একইভাবে বাংলাও কিন্তু এই যে 30 কোটি মানুষের মধ্যে প্রায় 25 কোটি মানুষের মাতৃভাষাই হচ্ছে বাংলা। 25 কোটিরও বেশি মানুষের মাতৃভাষা হচ্ছে বাংলা। এইটার কারণে মাতৃভাষার বিচারে বাংলা কিন্তু আরো ওপরে আছে। আমি জিনিসটা একটু ইজি করে দেখাই, তাহলে জিনিসটা কি আসলো? জাতিসংঘের ওইটা হচ্ছে কোনো আলাপ নাই এটার সাথে। জাতিসংঘ হচ্ছে একটা অফিসিয়াল হিসাব নিকাশ দিচ্ছে, জাতিসংঘের হিসাবে বাংলা হচ্ছে দশম। তারপরে ভাষাভাষীর দিক দিয়ে, ভাষাভাষীর দিক দিয়ে বাংলা হচ্ছে সপ্তম। আর মাতৃভাষার দিক দিয়ে, মাতৃভাষার দিক দিয়ে বাংলা হচ্ছে চতুর্থ। তাহলে এখান থেকে সোজাভাবে কি দাঁড়ালো? বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা মাতৃভাষায় বেশি। মানে আমরা যারা বাংলা বলি এদের মানুষের মধ্যে বেশিরভাগ মানুষের মাতৃভাষায় বাংলা, কিন্তু ইংরেজি যারা বলে তাদের বেশিরভাগ মানুষের মাতৃভাষা কি ইংরেজি না। আমি ইংরেজি বলি কিন্তু আমার মাতৃভাষা ইংরেজি না, আমি বাংলা বলি আমার মাতৃভাষা বাংলা। এই তফাৎটা যারা বুঝতে পেরেছো তারা আশা করি এই জিনিস নিয়ে ভবিষ্যতে আর কখনো কনফিউশনে পড়বে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলবার ছিল, সেটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? পৃথিবীর বেশিরভাগ মানুষের, মানে আমাদের জায়গা থেকে ইংরেজি হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। মাতৃভাষা ছাড়া যত ভাষা আছে সেগুলোকে আমরা বলবো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। আমি যদি মনে করো চাইনিজ পারি, চীনা ভাষা মানে চৈনিক ভাষা, সেটাকে আমার থার্ড ল্যাঙ্গুয়েজ হবে? অফিসিয়ালি এটাকে আসলে এভাবে বলা হয় না। মাতৃভাষা ছাড়া যত ভাষা আছে সবগুলো হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে দেখো, বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা বাংলা, তুমি এটা জানো। আরেকটা দেশ আছে, সেই দেশের রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা, সেই দেশটা হচ্ছে সিয়েরা লিওন। সিয়েরা লিওন হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা দেশ, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ মিশনে অনেক ভালো দায়িত্ব পালন করে, তাদের অনেক ক্লোজ চলে আসে এবং তারা বাংলাদেশের মানুষজনকে অনেক পছন্দ করে এবং একসময় যে বাংলা ভাষাকে তাদের দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভাই এখানে একটা ফাঁকি আছে, এই কথাটা মিডিয়াতে ব্যাপকভাবে প্রচলিত, কিন্তু আসলে দেখা গেছে ঘটনাটা আসলে এত সিরিয়াসও না, সেদিকে যাওয়ার কোনো প্রয়োজন না। আমি অন্তত তোমাকে একটা হিন্টস দিয়ে রাখলাম যে কথাটা সর্বাংশে সত্য না। কিন্তু যদি তোমার পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর কয়টি দেশের মাতৃভাষা বাংলা, তুমি এরকম কয়টি দেশের রাষ্ট্রভাষা বাংলা? 2টি দেশের, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে সিয়েরা লিওন। ভাষা এবং বাংলা ভাষা সম্পর্কে আসো আমরা একটু ডিপে, আমরা একটু ইতিহাস থেকে ঘেটে আসি। সেটা হচ্ছে বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন হচ্ছে
চর্যাপদ, এটা আমি তোমাকে অলরেডি বলেছি। লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন, কথ্য রূপের প্রাচীনতম নিদর্শন কিন্তু তুমি বুঝতে পারতেছো না, কারণ এখন থেকে 1000 বছর আগে কিন্তু ক্যামেরা ছিল না, কিছু রেকর্ড করে রাখবার সুযোগ ছিল না। তাইলে এখানে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, খুবই সহজ কথা, সেটা হচ্ছে লিখিত রূপের নিদর্শন চর্যাপদ। আবার বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে অহমিয়া এবং ওড়িয়া। অহমিয়া এবং ওড়িয়া কি? অহমিয়া হচ্ছে আসাম রাজ্যের ভাষা, আসাম রাজ্যের মানুষের ভাষা বাংলাও আছে, আবার অহমিয়াও আছে। আর ওড়িয়া কি? ওড়িয়া হচ্ছে উড়িষ্যা রাজ্যের ভাষা, উড়িষ্যা রাজ্যের ভাষা। ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা হচ্ছে বাংলা। দাপ্তরিক ভাষা মানে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাইলে বাংলাদেশে তো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবশ্যই বাংলা, এর বাইরে ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেরও অফিসিয়াল ভাষা কিন্তু বাংলা। বাংলা ভাষার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ধ্রুপদী ভাষা, সংস্কৃত ভাষা এবং পালির সঙ্গে। আচ্ছা, কোন দুইটা ভাষাকে ধ্রুপদী ভাষা বলা হয়? এই যে এই দুইটা, সংস্কৃত ভাষা এবং পালি ভাষা, এদেরকে বলা হয় ধ্রুপদী ভাষা। ধ্রুপদী মানে কি ভাইয়া? ধ্রুপদী মানে হচ্ছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে হচ্ছে পুরনো বা হচ্ছে একদম নিয়ম মেনে এরকম। তুমি ক্লাসিক্যাল মিউজিকের কথা অনেকে শুনবা, ক্লাসিক্যাল মিউজিক একটু পুরনো ধাঁচের হতে পারে, অনেক নিয়ম কানুন মেনে বলতে হয়। তো এই যে সংস্কৃত ভাষা এবং পালি ভাষা, এই ভাষাগুলোকে বলা হয় ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ। এইটার সাথে বাংলা ভাষার অনেক ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ঘনিষ্ঠ সম্পর্ক মানে ক্লোজ সম্পর্ক, মিল আছে, সিমিলারিটি আছে, সেটা বলছে। আমি তোমাদেরকে জানানোর জন্য বলে রাখি, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সংস্কৃত এবং পালি এই দুইটা নামে আরো দুইটা ডিপার্টমেন্ট আছে। একটা নাম সংস্কৃত, একটা পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ আরেকটা ডিপার্টমেন্ট। একইভাবে অবশ্যই তোমরা সবাই জানো যে দেশের মোটামুটি প্রায় সব ইউনিভার্সিটিতেই, মানে টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলো ছাড়া মোটামুটি সবখানে কিন্তু বাংলা ডিপার্টমেন্ট আছে। তোমাদের যাদের বাংলা নিয়ে আগ্রহ আছে তোমরা কিন্তু চাইলে বাংলা ডিপার্টমেন্টেও চলে আসতে পারো। ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃত হচ্ছে সংস্কৃত এবং পালি। আমি তোমাকে অলরেডি বলেছি, বাংলা ভাষা রয়েছে কালগত, স্থানগত এবং পরিবেশগত স্বাতন্ত্র্য। আমি তোমাকে পরিবেশগত স্বাতন্ত্র্যটা এখানে দেখিয়েছি। কোথায় ছিল সেটা? এই যে দেশ, কাল এবং পরিবেশের ভিত্তিতে বাংলা ভাষা এবং অন্যান্য ভাষাও কিন্তু পরিবর্তিত হয়। বাংলা ভাষার উৎপত্তি নিয়ে আমরা একটু ডিপে যাই। দেখো, বাংলা ভাষার উৎপত্তি নিয়ে বেশিরভাগ মানুষ বলছে খ্রিস্টীয় 10ম শতাব্দীতে। খ্রিস্টীয় 10ম শতাব্দী মানে কি? মানে খ্রিস্টের জন্মের, জিসাস ক্রাইস্টের জন্মের 1000 বছর পরে, মানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিসসালামের জন্মের 1000 বছর পরে বাংলা ভাষার জন্ম হয়েছে বলে বেশিরভাগ মানুষ বলেছে। মানে এখন হচ্ছে 2025 সাল, এখন থেকে আরো 1000 বছর আগে, মানে এখন থেকে আরো 1025 বছর আগে। কারণ যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করছে 0 সালে, কারণ ওনার জন্মের পরেই তো সালের গণনাটা শুরু হয়েছে। তার মানে উনি যখন জন্মগ্রহণ করছে তখন আসলে 1 সালের একদম প্রথম দিন মনে করো উনি জন্মগ্রহণ করছেন। টেকনিক্যালি ওটা আরো 5 দিন আগে, ওই আলাপে আমরা না যাই। কিন্তু তাহলে 1000 সালে মনে করো বাংলা ভাষা জন্মগ্রহণ করছে, তারপরে আরো পার হয়েছে কত? 1025 বছর। তাহলে যদি তোমাকে বলে যে অধিকাংশ পণ্ডিতের মতে বাংলা ভাষার বয়স কত, তুমি বলবা বাংলা ভাষার বয়স 1025 বছর বা 1000 বছর। তুমি প্রশ্নে যেরকম অপশন থাকে সেই অনুযায়ী তুমি বলতে পারবা। কিন্তু এখানে একটা খেলা আছে, এখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমাদের বাংলা ভাষার অন্যতম একজন পণ্ডিত, তিনি বলছেন বাংলা ভাষার জন্ম হয়েছে খ্রিস্টীয় 7ম শতাব্দীতে। মানে বাংলা ভাষার জন্ম হয়েছে 700 সালে, মানে বাংলা ভাষা আসলে 1300 বছরের পুরনো। তাই না? প্রশ্ন আসবে, আমি তোমাকে ক্লাসে বলে গেলাম না, বললাম যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে বাংলা ভাষা হচ্ছে 700 সালে জন্ম নিছে। পরীক্ষায় কি এরকম ভাবে প্রশ্ন আসবে? আসবে না ভাইয়া। পরীক্ষায় তোমাকে একটা ট্রিক খাটাই দিবে, সেটা বলবে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার বয়স কত। তুমি বলবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো বলছিল 700, তাহলে বাংলা ভাষার বয়স 700। না ভাইয়া, এখানে হচ্ছে উল্টো দিকে চলে গেছে 700 এবং তারপরে আরো 1300 বছর ধরে বাংলা ভাষা ব্যবহার করা হচ্ছে। 700 খ্রিস্টাব্দে জন্ম, তারপরে আরো 1300 বছর, তার মানে বর্তমানে আমরা এসে এই যে 2000 সালে আমরা আসছি। আশা করি এই জিনিসটা তোমাদের জন্য ক্লিয়ার হয়েছে। আসলে আমরা পরেরটা দেখি, যে প্রাকৃত ভাষা হচ্ছে মানুষের মুখের ভাষা। আমি মনে করো আজকে থেকে একটা নতুন ভাষা বলা শুরু করলাম, এই ভাষাটা হবে হচ্ছে একটা প্রাকৃত ভাষা, একদম আসলে যা আমার যা ফিলিংস আমি যেভাবে বলতেছি সেভাবেই, সেটা হচ্ছে প্রাকৃত ভাষা, মানে মুখের ভাষা।
প্রাকৃত কথাটার অর্থ হচ্ছে স্বাভাবিক। এই যে আমি বললাম না যে ভাষা যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক ভাষা। আর ভাষাগত অর্থ জনগণের মুখের ভাষা। তার মানে যে স্বাভাবিক যেটা, এটা হচ্ছে মুখের ভাষা, মানে এটা শাব্দিক অর্থ হচ্ছে স্বাভাবিক। আর ভাষাগত অর্থ মানে যে প্রাকৃত যে বলা হলো, এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে এটা জনগণের মুখের ভাষা। তাহলে এখন আমি তোমাকে বলি ভাইয়া, সংস্কৃত ভাষা এটা কি প্রাকৃত ভাষা হতে পারে? তোমরা ভাইয়া অনেকেই জেনে থাকবা যে সংস্কৃত ভাষার কোনো লিখিত ভার্সন নেই, সংস্কৃত ভাষার কোনো মৌখিক ভার্সন নেই। সংস্কৃত ভাষাটা হচ্ছে শুধু লিখিত, কেউ এ ভাষায় কথা বলে না। এই জন্য সংস্কৃত ভাষা কখনোই প্রাকৃত ভাষা হতে পারে না। কিন্তু বাংলা ভাষা এটা যেখান থেকে আসছে, সেই জায়গাতে কিন্তু বাংলা একটা প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে। কারণ বাংলা ভাষা হচ্ছে ভাষাগতভাবে এটা জনগণের মুখের ভাষা, আমরা এটা মুখের মাধ্যমে বলি, আমরা আমাদের ভাব প্রকাশ করি। এজন্য বাংলা ভাষার উৎপত্তি কিন্তু প্রাকৃত ভাষা থেকে। পৃথিবীতে বর্তমানে ভাষা প্রচলিত আছে ৩,৫০০। খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, কোনো না কোনো একটা অ্যাডমিশনে কিন্তু এই প্রশ্নটা আসবে। তারপরে দেখো, বাংলায় যে আদি অধিবাসীদের ভাষা সেটা কি ছিল, এটা কিন্তু তোমার পরীক্ষায় আসতে পারে। সেটা ছিল অস্ট্রিক ভাষা। কারণ তুমি জেনে থাকবা যে এই এলাকায় যারা এসেছিল, আমাদের যে পূর্বপুরুষ, তাদের মধ্যে ছিল দ্রাবিড়রা, ছিল আর্যরা, ছিল যেটাকে অস্ট্রিকরা ছিল, এরকম নানান জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু বাংলা অঞ্চলে বা পুরো ভারতবর্ষ জুড়ে এসেছিল। তো বাংলার যে আদি অধিবাসীরা, মানে প্রথম দিকের যারা বাস করতো এই অঞ্চলে, তাদের ভাষা ছিল হচ্ছে অস্ট্রিক ভাষা। অপশনে না থাকতে পারে, এটা চিন্তিত হবার কোনো কারণ নেই। অস্ট্রিক ভাষাকে তুমি বলবা যে হচ্ছে অনার্য ভাষা। তার মানে এই অঞ্চলের যে প্রধান মানুষজন আগে থাকতো, তারা হচ্ছে অনার্য ভাষা ব্যবহার করতো। অনার্য কি? অনার্য মানে হচ্ছে আর্য, মানে আর্যদের ভাষা না। অনার্য কোনো ভাষার নাম না, মানে এটা হচ্ছে অবাঙালি। অবাঙালি কি? অবাঙালি কোনো ভাষা? অবাঙালি ভাষা না, কিন্তু সে বাংলা ছাড়া অন্য কোনো একটা ভাষা বলে, সেটা বোঝাচ্ছে। একইভাবে অনার্য ভাষা মানে হচ্ছে আর্য ভাষা ছাড়া অন্যান্য ভাষাগুলোর দিকে ইঙ্গিত করছে। বাঙালি সংকর জাতি, তুমি জানো সংকর জাতি হচ্ছে মানে মিক্সড জাতি। আমরা যে রেশিয়ার, এই যে আমাদের স্কিন কালার দেখো, কেউ কেউ আছে অনেক ফর্সা, বাট আমি তো আসলে একটু ডার্ক টোনের। তো এটা কেন হয়েছে? কারণ আমাদের এলাকার মনে করো প্রচুর মিক্সড হয়েছে। আমাদের এলাকায় সাদা বর্ণের মানুষ এসেছে, কালো বর্ণের এসেছে, আমাদের মতো এরকম মধ্যম বর্ণের এসেছে। আসার পরে একটা মিক্সচার হয়েছে। সেটার কারণে বাঙালি যে জাতিগতভাবে অনেক ডাইভার্সিফাইড দেখবা। আবার মনে করো যে আমাদের দেশে যারা আদিবাসী আছে, তারা কিন্তু দেখবা অনেকে হচ্ছে এক সাঁওতাল গোষ্ঠী যারা আছে তারা একটু ডার্ক টোনের, বা যারা চাকমা মারমা আছে তারা একটু ফেয়ার টোনের। তো এই জিনিসটা হচ্ছে, তারা যেহেতু অতটা সংকর না, বাঙালি যেহেতু অনেক সংকর মিক্সড, তাদের কিন্তু রেশিয়ালি তারা অনেকটা পিওর, এই জন্য তাদের ডাইভার্সিটি অনেক কম। কিন্তু বাঙালি জাতিগোষ্ঠীর মধ্যে দেখবা যে ভাই তোমারই বাপ সাদা, তোমারই মা কালো, আবার তোমারই ভাই সাদা, তোমার বোন কালো, এরকম কিন্তু নানান ধরনের ডাইভার্সিটি আমাদের মধ্যে আছে। কেন? কারণ এই সংকর জাতি হিসেবে। একইভাবে বাংলা ভাষাও কিন্তু এরকম একটা মিক্সড ভাষা। এই জন্য আমি তোমাদেরকে এতক্ষণ ধরে পেঁচাইলাম যে বাঙালি রেসের সাথে। আর্যদের ভাষার নাম কি? এই যে আমি বললাম অনার্য ভাষা। অনার্য ভাষা না কোনটা? একটা হচ্ছে আর্য ভাষা, আর একটা হচ্ছে অনার্য ভাষা। আর্য ভাষার নাম ছিল হচ্ছে বৈদিক ভাষা, এটা প্রাচীনকালের, এই জন্য বলা হয় প্রাচীন বৈদিক ভাষা। আর যারা এই যে ভাষা নিয়ে, ভাষার উৎপত্তি নিয়ে বা ক্রমবিকাশ নিয়ে গবেষণা করে, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় ভাইয়া ভাষা তাত্ত্বিক। এই জিনিসটা কোনোভাবেই ভুল করো না। ভাষা নিয়ে যারা বুঝে, যারা গবেষণা করে, যারা এটার উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে আলাপ করে, ডিসকাস করে, তাদেরকে আমরা বলি ভাষা তাত্ত্বিক। সংস্কৃত ভাষা কথ্য ভাষা নয়, এটা আমি তোমাকে একটু আগেই বললাম। সংস্কৃত ভাষা মুখে কেউ বলে না, এটা কেবল লেখার ভাষা, এটা শুধু লেখা হয়। বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী অপভ্রংশ হচ্ছে প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তর। এই কথাটার মানে কি? প্রাকৃত ভাষা হচ্ছে সেই সব ভাষা যেটা শুধু মুখে বলা হয়, মুখের ভাষা। প্রাকৃত ভাষা হচ্ছে মুখের ভাষা। আর অপভ্রংশ মানে কি? অপভ্রংশ মানে পরিবর্তিত। অপভ্রংশ মানে পরিবর্তিত বা রূপান্তরিত। তাহলে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য কার কাছে ঋণী? এই যে প্রাকৃত ভাষাগুলো ছিল, সেখান থেকে পরিবর্তিত হতে হতে আজকের বাংলা ভাষা, আজকের যে হচ্ছে অসমীয়া ভাষা, আজকের ওড়িয়া ভাষা, এই ভাষাগুলো তৈরি হয়েছে। মিথিলা
ও বাংলার মিশ্র ভাষাকে বলা হচ্ছে ব্রজবুলি ভাষা। মৈথিলি একটা রাজ্য ছিল, সেই মিথিলা ভাষা এবং বাংলা ভাষার যে মিক্সচার, এটাকে মিক্স হয়ে যে ভাষা তৈরি হয়েছে তার নাম হচ্ছে ভাইয়া ব্রজবুলি ভাষা। ব্রজবুলি এই কথাটা একটু মনে রেখো, এটা কোথাও কোথাও আসে, তো পূর্বে এসেছে। আর পল্লবী হলো মধ্য পার্শ্বিক ভাষা। পার্শ্বিক কারা? পার্শ্বিক হচ্ছে ইরান। তাইলে ইরানের যে মধ্যাঞ্চল, ইরানের মধ্যাঞ্চলে একটা ভাষার নাম হচ্ছে পল্লবী ভাষা। খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট জেনে রাখো। আর পিজিন ভাষা হচ্ছে মিশ্র ভাষারীতির কৃত্রিম ভাষা। পিজিন ভাষা বলে একটা ভাষা আছে, এটা নানান ধরনের ভাষারীতি, কিছু ভাষারীতি আছে, আমি ভাষারীতি তোমাদেরকে বলবো। ইন্দো ইউরোপীয় ভাষা, এরকম নানান রিজিয়ন আছে, রিজিয়ন ভিত্তিক ভাষারীতিগুলোকে তুলনা করা হয়। তো পিজিন ভাষা হচ্ছে মিশ্র ভাষারীতির মধ্যে একটা কৃত্রিম ভাষা। এটা আসলে ভাষা কৃত্রিম কখন হয়? আমরা তো ন্যাচারালি, বাংলা কিভাবে তৈরি হয়েছে? বাংলা তুমি বানাইছো? বাংলা আমি বানাইছি? বাংলা কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বানাইছে? না, কেউ বানায় নাই। বাংলা একদম ন্যাচারালি মানুষের মধ্যে আলাপ করতে করতে বছরের পর বছর, হাজার হাজার বছর, মানে শত শত বছর আর কি, শত শত বছর ধরে চলতে চলতে বাংলা খুব ন্যাচারালি সফিস্টিকেটেড একটা ভাষা। কিন্তু এই যে পিজিন যে ভাষা, এই ভাষাটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি না মনে করতে পারতেছি না, সম্ভবত তোমরা কি গেম অফ থ্রোনস দেখছো কেউ? আমি যদি ভুল না করে থাকি, গেম অফ থ্রোনসের জন্য কোনো একটা ভাষা তৈরি করা হয়েছিল। অন্য কোনো সিরিজও হতে পারে, আমি ঠিক শিওর না, কিন্তু কোনো একটা এরকম সিরিজ বা ড্রামা আছে যে ড্রামার জন্য একটা ভাষা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। মানে পুরো গেম অফ থ্রোনসের জন্য না, কিছু কিছু অংশের জন্য। পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমিও হেমিও, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষার পরিবারে ভাগ করা হয়েছে। এখানে তুমি কোন কোন জিনিসগুলো একটু মনে রাখবা, সেটা হচ্ছে সবার আগে এই ইন্দো ইউরোপীয়, এইটা মনে রাখো, কারণ বাংলা আসছে এইটা থেকে। বাংলা আসছে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে। আবার অস্ট্রো এশীয়, এইটার সাথে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ভাষা গোষ্ঠী, কারণ এই ভাষা গোষ্ঠী থেকে আমাদের এই এলাকায় কিছু কিছু ভাষার উপরে প্রভাব লক্ষ্য করা যায়। এই আলাপে না যাই, ইন্দো ইউরোপীয় ভাষাতে আসো। এই যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে। ইন্দো ইউরোপীয় মানে কি? ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়ান, আর ইউরোপীয় মানে ইউরোপিয়ান। তাহলে ইন্ডিয়ান যে আদিকালের ভাষা, আদিবাসীদের ভাষা, সেই ভাষার সাথে ইউরোপীয় ভাষার একটা মিক্সচার হয়েছে, তারপরে বাংলা ভাষা তৈরি হয়েছে। এখন ভাইয়া তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া তাহলে বাংলা ভাষা তো ব্রিটিশরা আসার পরে কলোনিয়াল আমলে উৎপন্ন হয় নাই, বাংলা ভাষা কি 1600, 1700, 1800 সালে হয়েছে? না, বাংলা ভাষা হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা ধরলে 700 সালে, অন্যদের কথা ধরলে 1000 সালে। তখন কি ইউরোপিয়ানরা এদেশে আসছিল? হ্যাঁ ভাইয়া, তখন ইউরোপিয়ানরা এদেশে এসেছিল। ইউরোপিয়ানরা তখন এই যে আর্য গোষ্ঠীটা, এই আর্য গোষ্ঠীটা কিন্তু এটা ইউরোপের কাছাকাছি একটা অঞ্চল থেকে ভারতবর্ষে মাইগ্রেট করে আসে। এখানে যে ম্যাপ, যারা ম্যাপ জানো তারা বুঝবা, এখানে ইউরোপ, এখানে ইউরোপ থেকে যে এখানে ইন্ডিয়াতে মাইগ্রেট করে আসে। তখন যে অনার্য ভাষা আমি তোমাকে বললাম না একটু আগে, অনার্য ভাষা কই লেখা ছিল? এই যে আমাদের আদি অধিবাসীরা বলতো অনার্য ভাষা। এরপরে ইউরোপ থেকে এই যে আর্য ভাষা, এটা আসলো, দুইটা জিনিস মিক্সড হলো, ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান এই ভাষা গোষ্ঠী থেকে এই ভারতবর্ষে অসংখ্য ভাষা তৈরি হয়েছে। বাংলা, হিন্দি, আবার ধরো এই যে অসমিয়া, ওড়িয়া, ব্রজবুলি, যা কিছু পিজিন, এগুলো সব কিছুই এরকম সেম প্যাটার্নের। বাংলা ভাষার বিবর্তন দেখো, সবার আগে এই যে ইউরোপিয়ানরা এই সব এলাকায় এসেছিল, তারপরে কি হলো, ইন্ডিয়ান ইউরোপিয়ান থেকে এখানে একটা ইরানিয়ান ইফেক্ট লক্ষ্য করা গেল। তুমি কি জানো প্রাচীন কাল থেকেই পার্সিয়ানরা মানে ইরানিরা ভারতবর্ষের উপর অনেক প্রভাব ছিল। এমনকি এই যে মুঘল সাম্রাজ্য তুমি দেখছো না, মুঘল সাম্রাজ্যের কিন্তু একটা অফিসিয়াল ভাষা ছিল, মানে মেইন অফিসিয়াল ভাষা ছিল হচ্ছে ইরানের ভাষা, মানে পার্সিয়ান ভাষা বা ফার্সি ভাষা। এইটার কারণে এই এলাকায় ইরানীয় ভাষার একটা প্রভাব লক্ষ্য করা গেছে। তারপরে ভারতীয় আর্য ভাষা, আর্যরা ভারতীয়দের সাথে মিক্সড হলো, সেখান থেকে ভারতীয় আর্য ভাষা, তারপর একটা মুখের ভাষা তৈরি হয়েছে যেটা প্রাকৃত ভাষা, সেটার অপভ্রংশ হয়ে বাংলা ভাষা তৈরি হয়েছে। তাহলে বাংলা ভাষা হচ্ছে প্রাকৃত ভাষার অপভ্রংশের একদম শেষ স্তর থেকে তৈরি হলো। আমি আরেকবার বলি, সবার আগে ছিল হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা, কারণ এই যে ইন্ডিয়ানদের সাথে ইউরোপিয়ানদের মিক্সচারে ইন্দো ইউরোপীয় ভাষা, তারপরে আসলো ইরানের প্রভাব বা ইন্দো ইরানীয় ভাষা, সেখান থেকে একটা ভারতীয় আর্য ভাষা গোষ্ঠী, সেখান থেকে প্রাকৃত ভাষা, তারপরে নানান চড়াই উতরাই মিক্সচার পার করে এসে আজকের বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। আনুমানিক 1000 বছর আগে
পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। আশা করি জিনিসটা তুমি বুঝে ফেলেছো। তাহলে ভারতের কোন অংশ থেকে? পূর্ব ভারত থেকে। ভাইয়া আমি তোমাকে আরেকটা ট্রিক বলি, জেনারেল নলেজের ক্লাস যখন করবা তখন জেনে যাবা, যে ভাইয়া পড়াবে সে অবশ্যই তোমাদেরকে এটা বলবে যে তুমি যদি ভাইয়া জেনারেল নলেজে ভালো করতে চাও, বা শুধু জেনারেল নলেজ না, তোমার যদি পৃথিবীর বেসিক নলেজ তোমার কাছে দরকার হয় তোমার, তুমি অবশ্যই ম্যাপ জিনিসটা শিখে নিবা। তুমি যদি ম্যাপ না জানো, তুমি জেনারেল নলেজের কিচ্ছু জানো না, আমাকে বিশ্বাস করো, তুমি ম্যাপ শিখো, ম্যাপে কোথায় কোন অঞ্চল আছে, ম্যাপের বিবর্তনগুলো শিখো, তাহলে তুমি অনেক ভালো একটা নলেজ পেয়ে যাবা। এই যে পূর্ব ভারতীয় ভাষা, আমি তোমাকে ম্যাপ ছাড়া দেখাইতেই পারতেছি না যে পূর্ব ভারত হচ্ছে কোন অংশ। তুমি যদি একটু দেখো, আমি ম্যাপ আঁকতে পারি না, আমি আঁকতে পারলে একটু দেখাইতাম, তোমরা কেউ হাইসো না। আমি এখন একটা ম্যাপ আঁকবো, মনে করো ভারতের স্ট্রাকচারটা তো এরকম, আমি জানি আমার ম্যাপটা খুবই খারাপ হচ্ছে, এরকম একটা, এখান দিয়ে ধরো মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, ওই নিচে ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এইগুলা, মানে আমি খুবই, এটা একদমই ভারতের ম্যাপের মতো হয় না, আমি জানি, বাট কেউ হাইসো না প্লিজ। তো এই যে এই জায়গাটাতে হচ্ছে বাংলাদেশ, এখানে নেপাল, এখানে ভুটান, আর এখানে হচ্ছে ভারতের 7 সিস্টার্স, এখানে চায়না, এদিকে মিয়ানমার। হ্যাঁ, তো এখানে দেখো ম্যাপের উপরের দিকে থাকে হচ্ছে উত্তরাঞ্চল এবং এই দিকে থাকে হচ্ছে পূর্ব অঞ্চল। তাহলে যে বাংলাদেশ, বাংলা ভারতের কি এই অংশে নাকি এই অংশে? এখানে যে মনে করো এখানে পশ্চিমবঙ্গ, এদিকে আসাম, ত্রিপুরা, এগুলো সব এখানে। তো বাংলা ভাষাটা দেখো ভারতের পূর্ব অঞ্চল। তাহলে ম্যাপটা আসলে মেইন কথা না, আমি আসলে বলতে চাইলাম যে ভারতের যে পূর্ব অংশ আছে সেই অংশটাতে হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি এবং এখনো এই অংশে মোটামুটি সীমাবদ্ধ আছে। এখন দেখো আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে শতম বলে একটা রিজিয়ন বা একটা ভাষা গোষ্ঠীর তৈরি হয়েছে। সেই শতম থেকে তারপরে হয়েছে কি আর্য ভাষা। আর্য ভাষা তারপরে ভারতীয় ভাষাতে এসে মিক্সড হয়েছে, সেখান থেকে তৈরি হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তাহলে ভারতীয় ভাষা গোষ্ঠীর মধ্যে কি কি ছিল? সেটা হচ্ছে একটা প্রাচীন ভারতীয় আর্য ভাষা। এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সংস্কৃত ভাষা আর একটা হচ্ছে প্রাচীন ভারতীয় কথ্য আর্য ভাষা, বা যেটাকে বলা হয় প্রাকৃত ভাষা। এটা একটা প্রাকৃত ভাষা টাইপ। প্রাকৃত ভাষা কেন? এই যে এখান থেকে যে দুইটা ভাষার টাইপ তৈরি হলো, একটা হচ্ছে সংস্কৃত, যেটা হচ্ছে সংস্কৃত কি, যেটা শুধু লেখে, সেটা বলে না। আর এটা কি প্রাচীন ভারতীয় কথ্য আর্য ভাষা, যে ভাষাটা শুধু বলা হতো, প্রাকৃত ভাষা ছিল। তারপরে এখান থেকে কি হলো, এখান থেকে প্রাচীন প্রাচ্যের ভাষা মিশ্র হলো। প্রাচ্য কারা? প্রাচ্যের যে মানে পূর্ব দিকের যত ভাষা আছে এই ভাষাগুলো এখানে মিক্সড হলো। তারপরে কি, সেখানে যে গৌরী যে অপভ্রংশ ছিল সেটা থেকে বঙ্গ কামরূপী ভাষা তৈরি হলো, এবং বঙ্গ কামরূপী ভাষা থেকে হচ্ছে বাংলা ভাষা এবং অসমিয়া ভাষা, এই দুইটা ভাষার উৎপত্তি। উপরের যত কথা বললাম শুধু বলার জন্য বলছি, তোমাকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে অপভ্রংশ মানে হচ্ছে বিকৃতি বা পরিবর্তন বা বিবর্তন, তাহলে এই জিনিসটা তুমি একটু জানো, অপভ্রংশ মানে কি। আরেকটা হচ্ছে বঙ্গ কামরূপী। আর এখানে এটা একটু মনে রাখো যে গৌরী অপভ্রংশ, কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষা তৈরি হয়েছে? গৌরী অপভ্রংশ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসবে। গৌরী অপভ্রংশ থেকে বাংলা ভাষা তৈরি হয়েছে। আবার কি, বাংলা ভাষার কোনটা থেকে তৈরি হয়েছে? বঙ্গ কামরূপী ভাষা থেকে তৈরি হয়েছে। বাংলা ভাষার সাথে মিল আছে কার? অসমিয়া ভাষার। এখন দেখো আমি কিছু মানুষজনকে দেখো, ইনি হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, চিনো, ইনি রাজা রামমোহন রায়, এবং ইনি হচ্ছেন প্রমোদ চৌধুরী। এই তিনজন অনেক কন্ট্রিবিউট করছে বাংলা ভাষার জন্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছেন, তিনি হচ্ছেন সাধু ভাষার জনক। কেউ এই কাজটা ভুল করো না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে সাধু ভাষার জনক, এবং চলিত ভাষার জনককে, চলিত ভাষার জনক হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী হচ্ছে প্রমিত ভাষার জনক। প্রমোদ চৌধুরীর আরেকটা ছদ্মনাম হচ্ছে বীরবল, উনি হচ্ছে প্রমিত ভাষার জনক। এবং বিদ্যাসাগর কি করছেন, উনি হচ্ছে বাংলা গদ্যের জনক। গদ্য কি? এই যে পুরো লাইন বাই লাইন লিখে যাচ্ছ গল্প আকারে, কোনো ছন্দ মিল নাই, সেটাকে বলা হচ্ছে গদ্য। আর পদ্য কি? পদ্য হচ্ছে কবিতা বলতে পারো, যেখানে ছন্দ মিল থাকে, সেটা হচ্ছে পদ্য বলতে পারো। তাহলে গদ্যের জনক এবং সাধু ভাষার জনক, এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুইটা প্রশ্নের ভিতর কোনো না কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু আছে। এই পার্টটা দেখো, রাজা রামমোহন রায় তিনি কি করেছেন? সাধু ভাষার সর্বপ্রথম ব্যবহার করেন। কি ব্যবহার করেন? এই যে সাধু ভাষা, এই সাধু ভাষাটার পরিভাষা হিসেবে তিনি ব্যাকরণে সর্বপ্রথম আনেন। মানে তুমি অনেক সময় দেখবা যে মার্শাল ম্যাকলুহান, আইসিটি বই ছিল, আমি অনেকদিন আগে পড়ছি, আমার যতদূর মনে পড়তেছে, বিশ্বগ্রাম ধারণাটা বা বিশ্বগ্রাম শব্দটা, ওয়ার্ল্ড ভিলেজ, এই কথাটা সর্বপ্রথম ব্যবহার করছে মার্শাল ম্যাকলুহান, ইফ আই এম নট রং। মার্শাল ম্যাকলুহান যে প্রথম ব্যবহার করলো, একইভাবে রাজা রামমোহন রায় সাধু ভাষা এই কথাটাকে তিনি সর্বপ্রথম প্রচলিত করছেন উনার কাজে, এবং সর্বপ্রথম সাধু ভাষার ব্যবহার করেন। সাধু ভাষার জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবং সাধু ভাষা
এই কথাটাকে ব্যবহার করছে রাজা রামমোহন রায়। এবং প্রমোদ চৌধুরী বললাম চলিত রীতির জনক এবং চলিত ভাষা রীতির প্রবর্তক, একই কথা, চলিত ভাষায় প্রথম ব্যবহারকারী। তাহলে এইটার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সাধু ভাষার প্রথম ব্যবহারকারী রাজা রামমোহন রায়, এবং প্রমোদ চৌধুরী হচ্ছে চলিত ভাষার জনক এবং চলিত ভাষার প্রথম ব্যবহারকারী, উনি একাই দুইটা। এখন দেখো বাংলা ভাষার দুইটা রূপ আছে, একটা হচ্ছে লেখ্য ভাষারীতি আর একটা হচ্ছে কথ্য ভাষারীতি। লেখ্য এবং কথ্য, লেখ্য মানে হচ্ছে যেটা লেখা হয় আর কথ্য মানে হচ্ছে যেটা বলা হয়। লেখ্য ভাষারীতি আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে প্রমিত রীতি যেটা একদম স্ট্রাকচার নিয়ম কানুন মেনে যেটা হয় সেটা, বা যেটাকে বলা হচ্ছে চলিত রীতি। চলিত রীতি এটাকে আরেকটা নাম হচ্ছে চলিত রীতি বা আধুনিক রীতি অনেকে বলে, এটাকে অনেকে বলে আধুনিক, কারণ এটা হচ্ছে সাধু রীতির পরে আসছে, নতুন, এটা হচ্ছে নতুন। আর একটা হচ্ছে সাধু রীতি। আর কথ্য রীতি হচ্ছে একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, মানে যেটা একদম ঠিকঠাক, যে আমি যেরকম বলতেছি মোটামুটি এরকম একটা ভাষা হচ্ছে আদর্শ কথ্য রীতি। আর আঞ্চলিক কথ্য রীতি হচ্ছে আজকে আমি 3 ডে ক্লাস নিব, আসলে 3টা ক্লাস নিব না, আমি এমনিতে বললাম, তো আজকে আমি 3টা ক্লাস নিব, এই কথাটা হচ্ছে একটা আঞ্চলিক ভাষা দ্বারা প্রভাবিত না। তাহলে এই কথ্য ভাষার মধ্যে একটা হচ্ছে আদর্শ আর একটা হচ্ছে আঞ্চলিক রীতি বা উপভাষা যেটাকে বলে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে যাই, এই উপভাষা এবং আঞ্চলিক রীতির মধ্যে একটু তফাৎ আছে, কিন্তু এই তফাৎটা তোমার এই ক্লাসের জন্য জানাটা একদমই জরুরি না। উপভাষা এবং আঞ্চলিক কথ্য রীতি দুইটা জিনিস একদম সেম না। অধিকাংশ ভাষায় দুইটা রীতি থাকে, একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি আর একটা হচ্ছে কথ্য ভাষা রীতি। কোন ভাষায় এই দুইটা রীতি নাই আমাকে বলো তো? একটা ভাষা তুমি চিনো, সেটা হচ্ছে সংস্কৃত ভাষা, সেটার কোনো কথ্য ভাষা রীতি নাই, মানে ওটা কথা বলে না, ওটা শুধু লেখে, তাই শুধু ওটা লেখ্য ভাষা রীতি আছে। আর হচ্ছে বাংলা ভাষায় এসব রীতির একাধিক বিভাজন আছে। এসব রীতি মানে কার? এই যে লেখ্য রীতিরও একাধিক বিভাজন আছে, কথ্য রীতিরও। লেখ্য রীতি কয় প্রকার আমরা দেখলাম, আমি এখানে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে প্রমিত রীতি বা চলিত রীতি আর একটা হচ্ছে সাধু রীতি। আর কথ্য ভাষা যেখানে দেখলা, এই কথ্য ভাষার আবার দুইটা টাইপ, একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি আর একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। কথ্য ভাষা বললাম এটা আমরা, ভাষার মৌলিক রীতি হচ্ছে লেখার রীতি আর হচ্ছে বলার রীতি। যে লেখার রীতি মানে হচ্ছে লেখ্য আর বলার মানে হচ্ছে কথ্য, এটা নতুন কিছু না। লিখিত বাংলা ভাষায় আদি নিদর্শনের নাম চর্যাপদ, ঘুরে ফিরে আসছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রায় 1000 বছর আগে লেখ্য বাংলা ভাষার কাব্য রীতিতে এটি রচিত। তাহলে চর্যাপদ হচ্ছে লেখ্য বাংলা ভাষা, তুমি বুঝতে পারতেছো এটা যেহেতু লিখিত। এবং কি রীতি, এটা কি গদ্য রীতি নাকি কাব্য রীতি? এটা কাব্য রীতি, কারণ এটা কবিতা ছিল, ছন্দ ছিল। ব্যবহারিক প্রয়োজনে ক্রমে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। ব্যবহারিক প্রয়োজনে লেখ্য গদ্য রীতির জন্ম হয়। শুরুতে কিন্তু গদ্য রীতি অন্যরকম ছিল, তখন হচ্ছে এটা কাব্য রীতি ছিল। যেখানে দেখো গদ্য রীতির জন্ম হয়েছে পরবর্তীতে, শুরুতে ছিল কি? কাব্য রীতি। তাহলে শুরুতে ছিল কাব্য, তারপরে এটা থেকে গদ্য। 19 শতকের সূচনায় এই গদ্য রীতি সাধু রীতির জন্ম দেয়। এই সাধু রীতির জন্মটা কে দেয়? গদ্যের মধ্যে সাধু রীতির জন্ম দেয় হচ্ছে বিদ্যাসাগর। কবে? 19 শতকে। 19 শতকে। তারপর আবার দেখো 20 শতকের সূচনায় সাধু রীতির পাশাপাশি চলিত রীতি জন্ম হয়। তাহলে 20 শতকে আবার হচ্ছে গদ্য রীতির মধ্যে একটা চলিত ভাব আসে। চলিত রীতি এটা কে দিল? প্রমোদ চৌধুরী। এটা কবে? 20 শতকে। আদর্শ রূপ হিসেবে গৃহীত হয়েছে কোনটা? চলিত রীতি। এখন হচ্ছে বাংলা ভাষায়, যে এখন দেখো এখানে কিন্তু আমরা লিখিত ভাষার আদি নিদর্শনের নাম চর্যাপদ, প্রায় 1000 বছর আগে। দেখো প্রত্যেকটা কথা কিন্তু এখানে আমরা চলিত রীতিতে লিখেছি বা প্রমিত রীতি বা আদর্শ রূপ বা প্রমিত রীতি হিসেবে গৃহীত হয়েছে। সাধু ও চলিত ভাষা বাংলা ভাষায় লেখ্য রূপে বিদ্যমান। এই যে এগুলো কিন্তু সবকিছুই লেখ্য, কারণ এগুলো লেখার জন্য ব্যবহৃত হয়। আর বলার জন্য কি কি? বলার জন্য একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি আর একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। 21 শতকের সূচনা নাগাদ চলিত রীতির নতুন নাম করা হয় হচ্ছে প্রমিত রীতি। তার মানে যে প্রমিত রীতি দেখতেছো তুমি, এই প্রমিত রীতি হচ্ছে চলিত রীতি, যেটা তোমরা আগের বইতে দেখতা, পুরনো বইগুলোতে চলিত রীতি লেখা এখনো। এটাকে মান রীতি নামে পরিচিত। এটাকে মান রীতি কেন? কারণ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মান, স্ট্যান্ডার্ড। চলিত ভাষার আদর্শ রূপে গৃহীত ভাষাকে বলা হচ্ছে প্রমিত ভাষা। বললাম এতক্ষণ প্রমিত রীতি লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ, কারণ এটা হচ্ছে এখন সবাই একসেপ্ট করে। সর্বজন গ্রাহ্য মানে সবার কাছে একসেপ্টেড। সাধারণ মানুষের ভাষা হচ্ছে চলিত ভাষা। আমি কি তোমাকে বলি, তুমি আজকে
ভাত খাইয়াছো কি, এভাবে বলি না, আমি বলি তুমি কি আজকে ভাত খাইছো বা খেয়েছো, এভাবে বলি। খাইয়াছো এটা হচ্ছে সাধু, কিন্তু আমরা এখন কোনটা বলি, আমরা বলি চলিত ভাষা, বা এই যে এখানে যে প্রমিত রীতি আছে এইটা। চলিত ভাষার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রমিত উচ্চারণ। চলিত ভাষায় প্রমিত উচ্চারণ মানে কি, এটাতে উচ্চারণগুলো অনেক সুমধুরভাবে, সুন্দরভাবে, স্পষ্টভাবে করা হয়। প্রমিত উচ্চারণের কিছু নিয়ম আছে, সেটা আমরা আলাদা একটা ক্লাসে দেখব। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস বলি, যারা অ্যাডমিশনে অনেক ভালো করতে চাও, মানে একদম টপ সাবজেক্টগুলোতে চান্স পেতে চাও, মানে ডি ইউনিট বা বি ইউনিট থেকে যারা পরীক্ষা দিবা ঢাকা ইউনিভার্সিটির জন্য, অন্যান্য ইউনিভার্সিটি মনে করো রাজশাহীতে এই ইউনিট বা এরকম নানান ইউনিট যেগুলো আছে, সেই ইউনিটগুলোতে বেস্ট সাবজেক্ট মনে করো ইংলিশ, ল বা ধরো ইকোনমিক্স, এই ধরনের সাবজেক্টগুলো তোমরা যারা পড়তে চাও, তাদের জন্য কিন্তু নাম্বার বাড়ায় নেওয়ার অনেক মোক্ষম একটা সুযোগ হচ্ছে এই যে বাংলা দ্বিতীয় পত্রের এই পাঠগুলো। কারণ এই যে আমি আজকে যে ক্লাসটা তোমাকে পড়াচ্ছি খুবই বেসিক এবং খুবই সহজ, এবং তুমি মোটামুটি জানো, তুমি মাত্র 1 ঘন্টা এফোর্ট দিলে এই পুরো জিনিসটা তুমি আয়ত্ত করে ফেলতে পারছো। এবং এই ক্লাস থেকে আমি আশা করি যে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে অন্তত একটা করে করে প্রশ্ন আসবে। তো তুমি মাত্র 1 ঘন্টা এফোর্ট দিয়ে 1 নাম্বার সিকিউর করে ফেলতে পারছো, তোমার জন্য এটা অ্যাডমিশনে কিন্তু অনেক বড় অ্যাডভান্টেজ। তাই তুমি যদি অন্যদের থেকে পিছিয়ে পড়তে না চাও, বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে ভালো ভালো সাবজেক্টগুলোতে ভর্তির সুযোগ পেতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু বাংলা অত্যন্ত ইম্পর্টেন্ট। এর পাশাপাশি আমি বলবো যে হচ্ছে ইংরেজিতে মার্কস তোলা অনেকের জন্য টাফ হয়, কারণ আমি রিসেন্ট বছরগুলোতে দেখেছি তুলনামূলকভাবে ইংরেজিতে ফেল করার ট্রেন্ডটা অনেক বেশি। সেক্ষেত্রে বাংলা এবং জেনারেল নলেজ যেহেতু অনেক সময় রিসেন্ট থেকে প্রশ্ন আসে, তোমাদের জানা থাকে, এই বাংলা এবং জেনারেল নলেজ থেকে কিন্তু তোমাদের নাম্বার তোলার সুযোগ অনেক বেশি থাকে। আসলে আমরা একটু সাধুরীতি দেখি। সাধুরীতি ব্যবহার করা হচ্ছে দাপ্তরিক বা অফিসিয়াল কাজে, সাহিত্য রচনায়, যোগাযোগ ও জ্ঞান চর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধুরীতির জন্ম হয়েছে। সাধু ভাষায় কি কেউ কথা বলে? সাধু ভাষায় কিন্তু কেউ কথা বলে না, সাধু ভাষা শুধু লেখ্য ভাষা। 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে। কার হাত ধরে? 19 শতকের শুরুর দিকে সাধুরীতির বিকাশ ঘটে হচ্ছে বিদ্যাসাগরের হাত ধরে। প্রায় 2 শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্যরীতির আদর্শ রীতি হিসেবে চালু থাকে। পরবর্তী যেখানে লেখা আছে সাধু ভাষার জনক, সর্বপ্রথম সাধু ভাষার ব্যবহার করে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। সাধু ভাষায় এটা হচ্ছে কি উম, এটার সাথে গ, সাধু ভাষায় এইটার পরিবর্তে এইটা লেখা হয় শুধু উম। এটার উদাহরণ কি? সাধু ভাষায় হচ্ছে মনে করো লিখি আমরা, সাধু ভাষার উদাহরণ, একটা শব্দের উদাহরণ হচ্ছে ডিঙি। আর আমরা যে হচ্ছে চলিত ভাষায় লিখি, চলিত ভাষায় লিখতে হলে এটাকে লিখতে হয় ডিঙ্গি, মানে হচ্ছে এটার সাথে দেখো একটা গ থাকে। এটার চেহারা কেমন, এটা আমরা চেহারাটা দিয়ে হচ্ছে যে এরকম, এমন। তাহলে এই দুইটা জিনিস কিন্তু আলাদা। ডিঙ্গি হচ্ছে কার জন্য? সাধু ভাষার জন্য। আর ডিঙ্গি এটা হচ্ছে চলিত রূপের জন্য। বাংলা কাব্যরীতি আবার দুই ভাগে, একটা হচ্ছে পদ্য কাব্যরীতি আর একটা হচ্ছে গদ্য কাব্যরীতি। কাব্যরীতি জিনিসটা কি? কাব্য মানে হচ্ছে কবিতা। কবিতা লেখার 2 ধরনের রীতি আছে প্রধানত। একটা হচ্ছে ছন্দ মিলায়ে মিলায়ে পদ্যের সাহায্যে, আর একটা হচ্ছে গদ্য রীতিতে কবিতা। মনে করো আমি যদি একটা উদাহরণ দিই, আমি নুরুল দিনের কথা বলছি। হ্যাঁ, আমি নুরুল দিনের কথা বলছি, এটা গদ্য ছন্দে রচিত একটা কবিতা। ফেব্রুয়ারি 1969 গদ্য ছন্দে রচিত কবিতা। আবার মনে করো 18 বছর বয়স, এটা কিন্তু একটা পদ্য ছন্দে রচিত কবিতা, কারণ এখানে ছন্দ থাকে এবং এটার মধ্যে তাল থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে পদ্য। ওইগুলাকে বলবো পদ্য। আবার যেগুলো কি এই যে লাইন বাই লাইন লেখা, এই জিনিসগুলোকে বলা হচ্ছে গদ্য। পদ্য কাব্যরীতি হচ্ছে বাংলা ভাষার অনেক পুরনো, ইভেন চর্যাপদেও কিন্তু পদ্য, চর্যাপদ পদ্য। বাংলা সাহিত্যের বহু অমর কাব্য এই রীতিতে রচিত। আর পদ্য কাব্য রীতিতে হচ্ছে ছন্দ এবং মিল থাকে, ফলে তা ভাষার সাধারণ বাক্য গঠন থেকে কিছুটা আলাদা হয়। ছন্দ মিলানোর জন্য স্ট্রাকচারটা অনেক সময় চেঞ্জ করতে হয়। আর পদ্য কাব্য রীতির পাশাপাশি বাংলা ভাষায় যে গদ্য কাব্য রীতি আছে, সেটা সাধারণভাবে বাক্যের থেকে খুব বেশি তারতম্য হয় না, কিন্তু এটাও একটু তারতম্য হতে পারে, কিন্তু বেশি তারতম্য হয় হচ্ছে পদ্য রীতিতে। কথ্য ভাষা রীতি হচ্ছে কথ্য ভাষা রীতির ভাষার মূল রূপ। এই কথাটার মানে কি? কথ্য মানে হচ্ছে আমরা যেটা কথা বলি, আর ভাষা বেঁচে থাকে কিন্তু লেখার মধ্য দিয়ে না, ভাষা বেঁচে থাকে মানুষের মধ্যে, ভাষা বেঁচে থাকে কথা বলার মাধ্যমে। তো বাংলা ভাষার যে মূল রূপ সেটা হচ্ছে কথ্য ভাষার যে রূপ, সেটাই মূল রূপ। আমি যে বলতেছি এইটাই আসলে বাংলা ভাষা। কি লেখা আছে চর্যাপদে, কি লেখা হয়েছে, সেটা কি ভাষার মূল রূপ? না ভাইয়া, ওটা আমাদের ভাষার একটা পূর্বের রূপ, সেটা কিন্তু বর্তমানে একেবারেই একসেপ্টেড নয়। আর কথ্য ভাষার উপর ভিত্তি করে লেখ্য ভাষার
রীতির রূপ তৈরি হয়। তাহলে কথ্যটা মেইন, তার উপরে ব্যাকরণ তৈরি হবে যে লেখ্য ভাষা কিভাবে হবে। তাহলে আগে কথ্য, তারপরে লেখ্য। স্থান ও কালভেদে ভাষার যে পরিবর্তন হয় তা মূলত কথ্য ভাষার রীতির পরিবর্তন। লেখ্য ভাষা কিন্তু দেখো আবার ফিক্সড। সারা বাংলাদেশে যতগুলো লিখিত ভাষা আছে, মানে বাংলা, সবখানে কিন্তু লেখাটা কিন্তু সেম, কিন্তু আলাদা কি? আলাদা হচ্ছে মুখের ভাষা বা উপভাষা যে তৈরি হয়েছে, এই মুখের ভাষাটা হচ্ছে সারা দেশে আলাদা। তাই স্থান এবং কালভেদে যে পরিবর্তন হয় সেটা মূলত আমাদের কথ্য ভাষার বা মুখের ভাষার বা মৌখিক ভাষার পরিবর্তন হয়। লিখিত ভাষা মোটামুটি ফিক্স থাকে। আর কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে নতুন নতুন ভাষা এবং উপভাষার জন্ম হয়। মনে করো কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে বাংলা ভাষার আশেপাশে কি কি ভাষা হয়েছে? সিলেটি একটা ভাষা, আবার চাটগাঁয়া আর একটা ভাষা। এই ভাষাগুলো কিন্তু তোমরা অনেকে জানো কিনা, এরকম কি বাংলার আশেপাশে কিছু ভাষা আছে, সে ভাষার নিজস্ব বর্ণ আছে, আলাদাভাবে লেখা হয়। আচ্ছা, আর একটা কি নতুন ভাষা তৈরি হলো, এটা আমি তোমাকে দেখালাম। আর উপভাষা কিভাবে তৈরি হলো? রংপুরের ভাষা তৈরি হয়েছে, ঢাকাইয়া ভাষা তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? কথ্য ভাষা রীতির পরিবর্তনের ফলে। তাহলে সোজা আলাপ, বাংলা ভাষায় দুইটা রূপ আছে। প্রথম রূপ হচ্ছে লেখ্যরূপ এবং কথ্যরূপ। লেখ্যরূপ আবার দুই ধরনের, একটা হচ্ছে সাধু, আর একটা হচ্ছে চলিত বা প্রমিত। আর একটা হচ্ছে কথ্য ভাষার রীতি দুই ধরনের, একটা হচ্ছে এখন এই যে আমি তোমাকে দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে কোথায় ছিল, এই যে একটা পদ্য রীতি তুমি দেখাইতে পারো, আর একটা হচ্ছে গদ্য রীতি। এর আগে তো তোমাকে আমি যেটা স্ট্রাকচারে যেটা আমি তোমাকে দেখিয়ে এসেছি, আমি তোমাদেরকে রিমাইন্ড করি। একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, মানে যেটা একদম স্ট্রাকচার নিয়ম কানুন মানা। আরেকটা রীতি হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। তাই কিন্তু আমরা সহজভাবে যদি বলি, তাহলে আমরা এই পার্ট থেকে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম হচ্ছে বাংলা ভাষা রীতি দুই ধরনের, অন্য সব ভাষার মতো। একটা হচ্ছে লেখ্য আর একটা কথ্য। লেখ্যটার দুইটা রূপ, একটা হচ্ছে সাধু, আর একটা হচ্ছে চলিত বা প্রমিত। আর একটা হচ্ছে কথ্য ভাষা। কি কথ্য ভাষা? দুই রকম, একটা হচ্ছে আদর্শ কথ্য ভাষা, আর একটা হচ্ছে আঞ্চলিক বা উপভাষা। সরি, আমরা কোথায় ছিলাম? এখানে। আচ্ছা, আগেরটা আমরা শেষ করেছি, আমরা নতুন স্লাইড স্টার্ট করছি। আদর্শ কথ্য রীতি হচ্ছে বাঙালি জনগোষ্ঠীর সর্বজনীন কথ্য ভাষা। এটা আহামরি নতুন কোনো কথা না। এটার মানে হচ্ছে যে কথ্য রীতির যে আদর্শ স্ট্যান্ডার্ড আমি তোমাকে দেখালাম। কথ্য রীতি কয় প্রকার ছিল? একটা হচ্ছে আদর্শ কথ্য রীতি, আর একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। তো আঞ্চলিকটা তো সর্বজনীন না, আঞ্চলিকটা তো সবার না। সর্বজনীন মানে হচ্ছে ইউনিভার্সাল। সর্বজনীন মানে হচ্ছে সবার জন্য, ইউনিভার্সাল। তো যেটা আদর্শ কথ্য রীতি, আদর্শ মানে তো স্ট্যান্ডার্ড, আর স্ট্যান্ডার্ড জিনিসটা সবসময় ইউনিভার্সাল। আর বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরায় নানা ধরনের অডিও ভিডিও মাধ্যমে প্রচারিত বক্তব্য, সংবাদ উপস্থাপনা, সভা সেমিনারের আলোচনা, কবিতা, নাটক, সবকিছুতে হচ্ছে এই আদর্শ কথ্য রীতির ব্যবহার করা হয়। আর আদর্শ কথ্য রীতি হচ্ছে প্রমিত লেখ্য রীতির ভিত্তি। তাহলে প্রমিত লেখ্য রীতি কিভাবে তৈরি হয়? আদর্শ কথ্য রীতির উপর ভিত্তি করে। আমি তোমাকে ঠিক আগের স্লাইডটাতেই বলতেছিলাম যে কথ্য রীতি থেকে হচ্ছে লেখ্য রীতি তৈরি হয়। তাহলে কোন কথ্য রীতি থেকে আসবে? এটা হচ্ছে আদর্শ কথ্য রীতি থেকে প্রমিত লেখ্য রীতি আসবে। তাহলে যেটাই আদর্শ কথ্য রীতি, সেটাই আসলে প্রমিত লেখ্য রীতি। ভাষার আঞ্চলিক বৈচিত্র্যকে বলা হয় উপভাষা। অঞ্চলের ভিত্তিতে যে ভাষা আলাদা আলাদা রকমের হয়, তখন সেটাকে বলা হচ্ছে উপভাষা। তারপরে দেখো, প্রতিটি বাঙালি শিশুর মাতৃভাষা হচ্ছে বা প্রথম ভাষা বা প্রথম আঞ্চলিক ভাষা সেটা হচ্ছে বাংলা ভাষা, এবং অন্য যে ভাষাটা থাকবে সেটা তার কাছে দ্বিতীয় ভাষা। ইংরেজিতে ডায়ালেক্ট শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে উপভাষা, আমি তোমাকে অলরেডি বলেছি। এবং উপভাষা এটা কিভাবে তৈরি হয়েছে? এই যে এটা একটা উপসর্গ। এটার মানে হচ্ছে সাদৃশ্য, তার মানে ভাষার সাথে যেটা সমান, ভাষার কাছাকাছি, কিন্তু পুরোপুরি সমান না। তাহলে উপভাষা যেগুলো আছে সেগুলো বাংলা ভাষার কাছাকাছি, কিন্তু প্রধান রকম না। সহজ কথায় যদি বলি, তাহলে উপভাষা হচ্ছে প্রমিত ভাষার পাশাপাশি প্রচলিত অঞ্চল বিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। তাহলে আঞ্চলিক ভাষা যখন কোনো একটা জনগোষ্ঠী নিজেদের প্রধান ভাষা হিসেবে ব্যবহার করবে, তখন সেটা হচ্ছে উপভাষা। এবং আঞ্চলিক ভাষার অভিধান বলে একটা জিনিস আছে, সেটা সংকলন করছে কে? সেটা করছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 1965 সালে প্রথমবার সেটা প্রকাশিত হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, আমি আসলে তোমাদেরকে দেখাই। এই যে এটা বাংলা একাডেমি থেকে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, খুবই অস্পষ্ট, পুরনো একটা বই তো সেই জন্য। আর ইনি হচ্ছেন আমাদের সেই ফেমাস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি বাংলা ব্যাকরণের অনেক উজ্জ্বল একজন নক্ষত্র।
এখন আসলে আমরা একটু উপভাষা সম্পর্কে আরেকটু বিস্তারিত দেখি। বাংলা উপভাষার বিভিন্ন রকম শ্রেণী বিভাগ আছে, যেমন ধরো রাঢ়ী উপভাষা, বাঙালি উপভাষা, পূর্বী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী এবং কামরূপী বা রাজবংশী উপভাষা। এছাড়াও অনেকে আরও নানান ধরনের উপভাষার কথা বলে, কিন্তু তুমি এই 6 ধরনের কথা মনে রেখে যাও। তার মধ্যে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পূর্বী, বরেন্দ্রী এবং কামরূপী, এই 3টা। আচ্ছা, বাঙালিটাও রাখো। এই 4টা, 6টার মধ্যে এই 4টা হচ্ছে বিশেষভাবে আলোচিত। রাঢ়ী উপভাষা দেখো, এটাকে বলা হয় কেন্দ্রীয় প্রমিত বাংলা। কেন্দ্রীয় প্রমিত বাংলা, এটা মেইন অঞ্চলে, সেন্ট্রালের দিকে, এই জন্য এটাকে বলা হয় কেন্দ্রীয়। বাংলা ভাষার একটি উপভাষা এটা। পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব অংশের বাংলাভাষী মানুষের কথা বলার এই উপভাষার প্রভাব লক্ষ্য করা যায়। এটার যে পরিমার্জিত রূপ, সেটাকে বলা হয় হচ্ছে বাংলা ভাষার শুদ্ধ লিখন রূপ হিসেবে গণ্য করা হয়। এটা কেন্দ্রীয় কেন বুঝতে পারলা? একে তো এটা অবস্থান সেন্ট্রালে, তারপরে এটা আসলে শুদ্ধ রূপ হিসেবে বিবেচনা করা হয়। এটার অঞ্চল কোথায়? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া জেলার পূর্বাংশ, হুগলি, হাওড়া, এরকম আরো কিছু এলাকা, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, এইসব জেলাগুলো এই ভাষার, এই উপভাষার প্রাধান্য লক্ষ্য করা যায়। আরেকটা হচ্ছে বাঙালি উপভাষা। এটা যদি তুমি সংখ্যার বিবেচনা করো, এই ভাষা হচ্ছে সবচেয়ে বড় উপভাষাটা হচ্ছে বাঙালি উপভাষা। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এই ভাষায় বলে। বাংলাদেশের যে মধ্য অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল আছে, কুষ্টিয়া অবশ্যই এই অঞ্চলের মধ্যে পড়ছে, সেটা হচ্ছে ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং কুমিল্লা, নোয়াখালীর কিছু অংশ এই বাঙালি উপভাষা ব্যবহার করে। পূর্বী উপভাষা কি? বাংলাদেশের যে পূর্ব অঞ্চল আছে, ত্রিপুরা এবং আসামের যে বরাক অঞ্চল, পূর্ব অঞ্চল বলতে এটা প্রধানত সিলেট অঞ্চলটা, সিলেট অঞ্চল। এই জিনিসগুলো তোমাকে অনেক মনে রাখতে হবে না, আমি তোমাকে কি মনে রাখতে হবে, এটা কোন অঞ্চলের, এই জিনিসটা একটু, এই পূর্বী উপভাষাটা বেশি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে বরেন্দ্রী উপভাষা, এটা কোন কোন অঞ্চল একটু মনে রাখো। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চল। কিভাবে তুমি ভাইয়া মনে রাখবা? মনে রাখবা হচ্ছে বরেন্দ্র অঞ্চলের কথা তুমি জানো না? তুমি বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ে পড়ছিলা না ছোটবেলায়? তখন থেকেই তো তুমি জানো যে বাংলাদেশের যে রংপুর এলাকা, রাজশাহী এলাকা, এইগুলো হচ্ছে বরেন্দ্র উপভাষার মধ্যে পড়বে। এই যে ঐতিহ্যবাহী গম্ভীরা গানে এই উপভাষা ব্যবহার করা হয়। প্রশ্ন আসতে পারে যে গম্ভীরা গানে কোন উপভাষার ব্যবহার করা হয়েছে? গম্ভীরা গানে ব্যবহার করা হয়েছে হচ্ছে বরেন্দ্রী উপভাষা। ঝাড়খণ্ডী উপভাষা আহামরি ইম্পর্টেন্ট কিছু না, এটা পশ্চিমবঙ্গের কিছু অঞ্চল, আবার ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল এবং পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সাঁওতাল পরগনা এবং ময়ূরগঞ্জে এই ভাষার ব্যবহার করা হয়। এই উপভাষা ইম্পর্টেন্ট না তেমন। এবং এইটা আবার হচ্ছে ভাইয়া ইম্পর্টেন্ট, যে কামরূপী বা রাজবংশী বা রংপুরি ভাষা, এইটা একটু চিনে রাখো। কামরূপী, রাজবংশী বা রংপুরি ভাষা, এটা একটা ইন্দো আর্য পরিবারভুক্ত ভাষা এবং এই ভাষায় বাংলাদেশের রংপুর অঞ্চল, বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল লোকজন এই ভাষায় কথা বলে। তবে এই ভাষাভাষী জনগণ কার্যত দ্বিভাষী। দ্বিভাষী কেন? কারণ এটা তাদের মেইন ভাষা না। এই যে দেখো, বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল বা রংপুরের এলাকাগুলোতে কিন্তু তারা আরেকটা ভাষা বলে এবং তার সাথে যে বাংলা ভাষা বা অসমিয়া ভাষা এইগুলো বলে এবং এইটার সাথে হচ্ছে কামরূপী বা রাজবংশী বা রংপুরি ভাষা এইটা বলে। সাধু এবং চলিত ভাষার পার্থক্য আমরা একটু দেখে আসো। সাধু চলিত ভাষার পার্থক্য প্রধানত কোথায় থাকে ভাইয়া? পার্থক্য থাকে হচ্ছে ক্রিয়াপদে এবং সর্বনাম পদে। অন্য পদেও থাকতে পারে, কিন্তু প্রধান পার্থক্য থাকে হচ্ছে এই 2টা পদে। এবং যদি সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ ঘটে, তখন ভাই আমরা সেটাকে কি বলি তুমি জানো? তখন আমরা সেটাকে বলি হচ্ছে গুরু চণ্ডালী দোষে ওই কথাটা বা ওই আলোচনাটা দুষ্ট হয়েছে, আমরা এই কথা বলে থাকি। চলিত ভাষার ভাইয়া আরও একটা নাম আছে, সেই নামটা হচ্ছে প্রমিত ভাষা বা তদ্ভব ভাষা বা খাঁটি বাংলা ভাষা বা আধুনিক ভাষা। দেখো, চলিত ভাষার কতগুলা নাম। চলিত ভাষাকে বলা হয় প্রমিত ভাষা, আবার বলা হয় তদ্ভব ভাষা বা খাঁটি বাংলা ভাষা, আবার অনেক সময় এটাকে বলা হচ্ছে আধুনিক ভাষা। প্রথম দিকে চলিত রীতিতে শুধু সাহিত্য রচিত হতো, দাপ্তরিক কাজ, বিচার কার্য, এইগুলা কিন্তু প্রথম দিকে সব কিছু করা হতে হচ্ছে সাধু ভাষায়। 20 শতকের মাঝামাঝি নাগাদ চলিত রীতি সাধু রীতির জায়গা দখল করে। তারপর থেকে আস্তে আস্তে সাধু রীতি একরকম বিলুপ্তই হয়ে, এখনো আছে। মনে করো এখনো কোর্টের যে রায়গুলো লেখা হয়, এগুলো তো ইংরেজিতে লেখা হয়, কিন্তু যে কোর্টের নানান কাগজপত্র দেখবা এখনো সাধু ভাষার ব্যবহার করা হয়। কিন্তু একসময় সব ধরনের অফিসিয়াল কার্যক্রম সাধু ভাষা ছিল। সাধু ভাষা এবং চলিত ভাষার পার্থক্য খুবই কমন একটা টেবিল, এটা দুনিয়ার যত বই আছে সব বইয়ে তুমি দেখতে পাবা। আসো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি।
সাধু ভাষায় ক্রিয়াপদগুলো পূর্ণরূপে বা দীর্ঘ রূপে ব্যবহার করা হয়, আর চলিত ভাষায় কি করা হয়, এটা একটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। চলিত ভাষায় প্রমিত রীতিতে ক্রিয়া, সর্বনাম, অনুসর্গ সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়। পার্থক্য দেখো কেমন। এই যে খাইতেছিলাম, খাইতেছিলামকে আমরা কি বলি, আমরা চলিত ভাষায় বলি হচ্ছে খাচ্ছিলাম। এখানে দেখো করিতেছিল, এখানে আমরা লিখি করছিল। তফাৎটা আশা করি তুমি বুঝতে পেরেছো। সাধু ভাষায় তৎসম শব্দের সমধিক প্রয়োগ, সমধিক প্রয়োগ মানে সর্বোচ্চ প্রয়োগ করা হয়, এবং চলিত ভাষায় তদ্ভব শব্দ, দেশি শব্দ, বিদেশি শব্দ, এই শব্দগুলোর প্রাধান্য থাকে। আবার কি, সাধু ভাষায় বাক্যে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত এবং সুনির্দিষ্ট, একদম ঠিক ফিক্স যে ওই শব্দ ওখানেই বসাতে হবে। কিন্তু চলিত ভাষা কিন্তু একদম পরিবর্তনশীল, এখানে কোনো ফিক্সড কিছু না, এটা অনেক সময় পরিবর্তিত হতে পারে, এবং কৃত্রিমতা নাই, ন্যাচারাল জিনিসটা, সর্বজন গ্রাহ্য, মার্জিত এবং গতিশীল, কন্টিনিউয়াসলি জিনিস ভাষাটা চেঞ্জ হতে থাকে। সাধু ভাষা কথোপকথনে, নাটকের সংলাপে, বক্তৃতার অনুপযোগী। আমি যদি তোমাকে বলি, আমি আমার বন্ধুকে দেখিলাম, সে পড়িতেছিল, তাহার ভাই খাইতেছিল, এবং তাহার মাতা রন্ধন করিতেছিল, খুবই বাজে শোনায় জিনিসটা, এবং একদমই ন্যাচারাল শোনায় না, এবং এই জন্য এটা সাধারণ কথোপকথনে, নাটকের সংলাপে বা বক্তৃতা দেবার জন্য উপযোগী না। এগুলোর জন্য উপযোগী কি, উপযোগী হচ্ছে চলিত ভাষা। এবং সাধু ভাষা হচ্ছে গুরুগম্ভীর এবং আভিজাত্যের অধিকারী, গুরুগম্ভীর একদম রাস ভারী একটু শোনাই, স্ট্রং শোনাই। কিন্তু চলিত ভাষা হচ্ছে খুব সহজবোধ্য, সাবলীল, স্বচ্ছন্দ এবং কোনো ধরনের কৃত্রিমতা নাই। সাধু ভাষা সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী, অনুসারী মানে কি, মানে ব্যাকরণ মেনে চলে, সাধু ভাষা একদম ব্যাকরণের মেনে চলে। এটা একটা প্রাচীনতম ভাষা, ভাষার এটা প্রাচীনতম রূপ। সাধু ভাষায় সর্বনামে হ বর্ণযুক্ত থাকে, তাহারা, যাহা, তাহা, ইহাদের, উহা, কেহ, দেখো প্রত্যেকটার সাথে কিন্তু সর্বনামের সাথে হ বর্ণযুক্ত আছে। বিপরীতে আসে আমরা দেখি প্রমিত রীতিতে শব্দ ব্যবহার আলোচ্য বিষয়ের উপরে নির্ভরশীল, মানে এটা অনেক সময় চেঞ্জ হতে পারে, আমি কি নিয়ে বলতেছি সেটার উপরে ডিপেন্ড করে শব্দের ব্যবহার পরিবর্তিত হতে পারে। প্রয়োজন অনুযায়ী সব ধরনের শব্দ ব্যবহার করা যায়, যেমন তৎসম বৎসরও লেখা যায়, আবার তদ্ভব হিসেবে বছরও লেখা যায়, কোনো ধরনের সমস্যা কিন্তু নাই। আবার চন্দ্রও লেখা যায় তৎসম, আবার চাঁদও লেখা যায় তদ্ভব, দুইটা পার্টি কিন্তু ব্যবহার করা যায়। এখন আসো আমি তোমাকে একটা লিস্ট করে দিয়েছি এখানে, এই লিস্টে তুমি খুব সহজে বের করে ফেলতে পারবা যে কোনটা সাধু এবং কোনটা চলিত। প্রধানত সাধু এবং চলিত এই দুইটার পার্থক্য হয় কোথায়, পার্থক্য হয় ক্রিয়াপদে এবং সর্বনাম পদে, এবং সর্বনাম পদে। এছাড়াও আমরা দেখো এখানে কিন্তু বাকি পদগুলোতেও কি কি পার্থক্য হতে পারে, সেটা একটা তোমাদের জন্য পরীক্ষার জন্য যতটা জরুরি, যতটা দরকারি, সেরকম একটা লিস্ট এখানে করে দেয়া আছে। মস্তক মানে হচ্ছে মাথা, এই পার্টটা হচ্ছে সাধু এবং এই পার্টটা হচ্ছে চলিত। মস্তক থেকে মাথা, জুতা থেকে জুতো। একটা জিনিস বলি দেখো, সাধুতে লাস্টে যে তায়ের সাথে তা যদি থাকে তখন, তা না, লাস্টে যদি আ থাকে, লাস্টে যদি কোনো কিছুতে আ থাকে, তাও থাকতে পারে, আ থাকতে পারে, যা থাকতে পারে, এটা যদি আ থাকে চলিত রীতিতে এটা হয়ে যাবে ও। দেখো যে জুতা ছিল চলিত, এটা বলে আমরা জুতো, তুলা ছিল এখানে হচ্ছে তুলো, সুতা হয়েছে সুতো, পূজা হয়েছে পুজো, সবগুলো কিন্তু দেখো একই প্যাটার্ন ফলো করেছে। আবার দেখো যে এইগুলাতেও শুকনা, শুকনো, বন্য, বুনো, গ্রাম্য, গেয়, লাস্টে দেখো ও এর প্রাধান্য থাকে, তাই চলিত রীতিতে ও এর প্রাধান্য থাকে। এখানে দেখো কিয়ৎক্ষণ হয়েছে কিছুক্ষণ, সতিশয় অত্যন্ত, পাথুরিয়া পাথুরে, চকিত হইয়া চমকে, ছড়াইলে ছড়ালে। দেখো প্রচুর পরিমাণ ক্রিয়াপদ আছে, বেশিরভাগ ক্রিয়াপদেরই সাধু এবং চলিত দুই ধরনের রূপই আছে, তাই আশা করি এইটা নিয়ে তোমার কোনো ধরনের কনফিউশন হবে না। নাই হয়েছে নি, দিয়া হয়েছে দিয়ে, চিনা চেনা, করিবার করবার বা করার, আসিয়া এসে, সেই সে, ইহাকে একে। আশা করি এটা আমি তোমাকে আর এক্সপ্লেন করে যাচ্ছি না, তুমি এটা একটু দেখে নাও, আশা করি খুব সহজেই তুমি জিনিসটা বুঝে ফেলবা। অব্যয়পদটা তোমাকে একটু দেখাই। পূর্বে এটা হচ্ছে তৎসম রূপ, এবং তৎসম এই রূপটা হচ্ছে কোন রূপ, তৎসম রূপটা হচ্ছে এখানে সাধু রূপ হিসেবে ব্যবহৃত হচ্ছে, আর এটা হচ্ছে চলিত। ইতোমধ্যে, এর মাঝে, যদ্যপি, যদি, সহিত মানে সাথে, তথাপি, তবুও, হইতে হতে, এরকম সেম প্যাটার্ন ফলো করে বাকিগুলাও হয়েছে, আমি আর না বলে যাই। এখন আসো আমরা কিছু প্র্যাকটিস করে, আমি তোমাকে শুরুতেই বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে কিন্তু
এমসিকিউ যেহেতু খুবই বেসিক এবং তোমার বেসিক টেস্ট করা হয় হচ্ছে অ্যাডমিশনে। হ্যাঁ, অ্যাডমিশনে কিন্তু তোমার কাছ থেকে অনেক কিছু জানতে চায় না, অ্যাডমিশন টেস্ট করতে চাই হচ্ছে তোমার বেসিকটা কত স্ট্রং, তুমি ভার্সিটির প্রেশারটা নেওয়ার জন্য যোগ্য কিনা। তাই সেটা টেস্ট করার সবচেয়ে বড় উপায় এবং সবচেয়ে ভালো উপায়টা হচ্ছে তোমার বেসিক টেস্ট করা। এবং এই চ্যাপ্টারটা যেহেতু একেবারেই বেসিক, কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন তেমন একটা নাই এই সাধু চলিতের ব্যাপারটা ছাড়া, তাই তুমি যদি এই চ্যাপ্টারটা তোমার বেসিকটা ক্লিয়ার করে ফেলতে পারো তুমি কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে, এটা আশা করাই যায়। আসো দেখি কোন অপভ্রংশ থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে তা বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন। আমি তোমাকে বলেছিলাম গৌড়ীয় অপভ্রংশ, এটার কথা আমি তোমাকে বলেছিলাম এই ক্লাসের মাঝে, আমার মনে আছে। গৌড়ীয় অপভ্রংশ বাংলা ভাষায় সাধু ও চরিত্রীতির মিশ্রণজনিত ত্রুটি নির্দেশ পারিভাষিক শব্দ হচ্ছে গুরু চণ্ডালী, মানে সাধু এবং চলিত ভাষা এই দুইটা যদি মিশে যায় তখন আমরা সেটাকে বলি গুরু চণ্ডালী। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন পদে বেশি পরিলক্ষিত হয়, সেটা হচ্ছে ক্রিয়া এবং সর্বনাম পদে। ক্রিয়া কেমন? ক্রিয়া হচ্ছে আমি তোমাকে পড়াচ্ছি, আমি তোমাকে পড়াইতেছি, তেছি, এটা হচ্ছে সাধুরূপ, এবং পড়াচ্ছি এটা হচ্ছে চলিত রূপ। আমি তাদের পড়াই, আমি তাদের পড়াই এটা হচ্ছে চলিত রূপ। আমি তাহাদের পড়াই, তাহাদের, তাদের হচ্ছে চলিত রূপ, এবং তাহাদের এটা হচ্ছে সাধুরূপ, এবং তাহাদের এটা হচ্ছে একটা সর্বনাম। তাহলে ক্রিয়া এবং সর্বনাম পদে অধিক পার্থক্য লক্ষ্য করা যায়। বাংলা ভাষায় গুরুচণ্ডালী দোষ মানে হচ্ছে উপমার ভুল প্রয়োগ না, প্রয়োজনের অতিরিক্ত শব্দের ব্যবহার না, বাগধারার রদবদলও না, সেটা অ্যান্সারটা হচ্ছে তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগ। বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক যুগ শুরু হয়েছে হচ্ছে 1801 সাল থেকে। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়? বাংলা ভাষার জন্ম হয় হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। এই যে একটু জেনে রাখো, বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কোন রূপ থেকে এসেছে? গৌড়ী অপভ্রংশ থেকে এসেছে। দ্রাখমে, আচ্ছা এটা একটা গ্রিক ভাষা, হ্যাঁ, দ্রাখমে থেকে দ্রম্য দাম শব্দটির বিবর্তন হলো যেভাবে, এটা একটু জেনে রাখো, দ্রাখমে এটা হচ্ছে দ্রাখমে এভাবে উচ্চারণ করে, এটা হচ্ছে প্রাচীন গ্রিক শব্দ থেকে বাংলা শব্দে এসেছে এটা। কোন লেখক চলিত ভাষাকে ভাষারূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? প্রমোদ চৌধুরী, যার ছদ্মনাম হচ্ছে বীরবল। বঙ্গ কামরূপী থেকে সৃষ্ট একটি ভাষা বাংলা, অপরটা হচ্ছে অসমিয়া ভাষা। আমি তোমাকে একটা একদম চার্ট করে দেখিয়ে দিয়েছি যে বঙ্গ কামরূপী ভাষা থেকে এদিকে হচ্ছে বাংলা ভাষা তৈরি হয়েছে আর এদিকে হচ্ছে অসমিয়া ভাষা তৈরি হয়েছে। কোন বক্তব্যটি ঠিক? সাধু ভাষায় কেবল তৎসম শব্দেরই ব্যবহার হয়। আচ্ছা ভাই, এই জিনিসটা তোমাদেরকে একটু বলি। তোমরা হয়তো ভেবে থাকতে পারো যে সাধু ভাষায় শুধু তৎসম শব্দের ব্যবহার হয়, ধারণাটা ভুল। একইভাবে চলিত ভাষায় যে শুধু দেশি বা তদ্ভব বা বিদেশি শব্দের ব্যবহার হয়, এই ধারণাটাও ভুল। সাধু ভাষা এবং চলিত ভাষা দুটোতেই যে কোনো ধরনের শব্দ ব্যবহৃত হতে পারে। কিন্তু আমি এতক্ষণ তাহলে কি বললাম? আমি এতক্ষণ বললাম যে সাধু ভাষায় তৎসম শব্দের প্রাধান্য থাকে, প্রাধান্য থাকে মানে বেশি পরিমাণে থাকে, কিন্তু তদ্ভব শব্দ বা দেশি শব্দ এগুলো যে থাকতে পারে না, ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম না। তাহলে এটার মানে হচ্ছে যে কোনো ধরনের শব্দ সাধু ভাষা ও চলিত ভাষায় ব্যবহৃত হতে পারে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। বাংলা সাহিত্যে বীরবল কেন বিখ্যাত? বীরবল কে? বীরবল হচ্ছে প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী কেন বিখ্যাত? তিনি নতুন ছন্দ তৈরি করেন নাই, তিনি সনেট লেখেন নাই, তিনি চরিত্রীতির প্রবর্তন করেছেন। ইয়েস, এটা বাংলা ভাষায় বীরবল বা প্রমোদ চৌধুরী কেন বিখ্যাত? তিনি চলিতরীতির প্রবর্তন করবার জন্য বিখ্যাত এবং তাকে বলা হয় চলিতরীতির জনক, এবং তিনি সর্বপ্রথম চলিতরীতি বাংলা ভাষায় ব্যবহার করেন। বাংলা ভাষায় সাধুরীতির সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে রাজা রামমোহন রায়, এবং তিনি সাধুরীতি এই শব্দটার প্রচলন করেন। এবং বাংলা ভাষায় সাধুরীতির জনক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নিচের কোন এলাকার ভাষা বরেন্দ্রী উপভাষার অন্তর্ভুক্ত? বরেন্দ্রী উপভাষার অন্তর্ভুক্ত হচ্ছে দক্ষিণ দিনাজপুরের ভাষা। দক্ষিণ দিনাজপুরের ভাষা হচ্ছে বরেন্দ্রী অঞ্চল। দক্ষিণ দিনাজপুর তুমি যদি ম্যাপ দেখে থাকো তাহলে তুমি দেখতে পারবা যে তুমি যে বরেন্দ্র অঞ্চলটাকে চিনো, সেই এই যে আমি এখানে দিলাম এটা, যে বরেন্দ্র অঞ্চলটাকে চিনো সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, মানে দিনাজপুরের যে দক্ষিণ অংশ আছে সেই দক্ষিণ অংশে বরেন্দ্রী উপভাষা ব্যবহার করা হয়। রংপুর অঞ্চলে ব্যবহার করা হচ্ছে কামরূপী ভাষা। রংপুর অঞ্চলে কোন উপভাষা ব্যবহার করা হয়? সেটা হচ্ছে কামরূপী ভাষা। তাহলে তুমি হচ্ছে বরেন্দ্রী উপভাষাটা দেখো, আরেকটা কই,
কামরূপী উপভাষাটা দেখো এবং বাঙালি উপভাষা, এই উপভাষাগুলো একটু দেখে রাখো, তুমি পরীক্ষায় আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। ভাষা কি? ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। ভাষা হচ্ছে ভাব প্রকাশের মাধ্যম। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের সর্বজনীন ভাষা বাংলা? সেটা হচ্ছে বাংলাদেশ ছাড়া পশ্চিমবঙ্গের সর্বজনীন ভাষা হচ্ছে বাংলা। এর বাইরে আসামেও কিন্তু বাংলা ভাষার ব্যবহার আছে, কিন্তু সেটা সর্বজনীন না, কিছু মানুষ ব্যবহার করে, আবার অনেকে করে না, কিন্তু পশ্চিমবঙ্গের এটা প্রধান ভাষা কিন্তু বাংলা। সো আজকের এই ক্লাসটা এ পর্যন্তই ছিল। আমি আশা করি যে তোমাদের প্রথম ক্লাসটা অনেক বেশি আমি পড়াইয়ে ফেলি নাই, তোমাদেরকে বেশি প্রেশার দিয়ে ফেলি নাই, কিন্তু একদম বেসিক থেকে আমাদের যেহেতু টার্গেট একদম 0 থেকে 100% পর্যন্ত তোমাদের প্রিপারেশনটা আমরা কমপ্লিট করে ফেলবো, সেজন্য আমাদের সর্বোচ্চ এফোর্টটা থাকবে তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণে দেওয়ার জন্য, যাতে তুমি এই কোর্সটা কমপ্লিট করার মাধ্যমে একদম 0 থেকে হিরো হয়ে যেতে পারো, যেটা আমরা বলি। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। পুরো কোর্স জুড়ে তোমাদের সাথে আশা করি আমার অনেকবার দেখা হবে। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত সুখের হোক।